সাউন্ড এবং ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমি আবারও বলতেছি আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো, তাহলে আমরা শুরু করব। আজকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট করব, মাইকেলসন-মর্লে পরীক্ষা। এই মাইকেলসন-মর্লে পরীক্ষাটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। আর যদিও আমাদের এখানে মেইনলি হচ্ছে আমাদের মাইকেলসন-মর্লে পরীক্ষাটা অনেকে আসলে বুঝে না, তো আমরা পিওরলি ব্যাখ্যা করব, এখান থেকে ভিতর থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, কিন্তু ফাইনালি আমরা একটা ফর্মুলা প্রুভ করব, সেই ফর্মুলাটাই আমাদের ম্যাথের জন্য কাজে লাগবে। এর আগে কোনো জিনিস আমাদের লাগবে না, কিন্তু কথা হচ্ছে থিওরিটিক্যাল জিনিসগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে। তো ওই কারণে হচ্ছে আমাদের সূত্রের প্রমাণটা দেখতে হবে এবং পুরো এক্সপেরিমেন্টাল সেট আপটা কীভাবে তারা সেট আপ করছে, তারা কীভাবে পরীক্ষাটা করছে, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা সেই জিনিসটা নিয়েই আমরা ধাপে ধাপে আগাবো। তো তার আগে তোমরা একটু সবাই জয়েন করে নাও। তোমরা একটু যারা ক্লাস করে তাদেরকে মেনশন করে দাও। আজকে অনেকে দেখতেছি না, অনেকে নাই দেখতেছি, এত কম কেন? ওকে,
ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। লাস্ট ক্লাসে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান স্টার্ট করছিলাম, সেক্ষেত্রে আমরা বেসিক কিছু জিনিস বলছি, কেন আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা কখন এবং কিভাবে হলো, তারপর হচ্ছে বিশেষ বিশেষ আবিষ্কারগুলা, তারপর হচ্ছে আমাদের এটা গুরুত্ব কতটুকু, সব কিছু আমরা বলছিলাম, এবং এটা যে আমাদের ফিজিক্সে অন্যতম একটা রেভলিউশন ঘটাইছিল সেটা আমরা বলছিলাম। তো আজকে আমরা যে কাজটা করব, আমাদের কয়েকটা মেইনলি আজকে আমরা ফোকাস করবো হচ্ছে মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্টটা। এই এক্সপেরিমেন্টটা আমরা আজকে আমরা এই এক্সপেরিমেন্টে আমরা মেইনলি ফোকাস করব। তো আমাদের তোমরা জানো যে আমাদের মাইকেলসন মোরলে হচ্ছে দুইজন বিজ্ঞানী, উনি হচ্ছে আরেকটা হচ্ছে এডওয়ার্ড মোরলে। এই দুইজন বিজ্ঞানী মিলে আমাদের একটা পরীক্ষা করেন হচ্ছে 1887 সালে। এই 1887 সালে যে পরীক্ষাটা করেন, ওই পরীক্ষাটা আসলে ওনাদের লক্ষ্যটা কী ছিল? আমাদের প্রথম কথা হচ্ছে ওই সময়ে আমাদের ধারণা ছিল আমাদের আলো চলাচলের জন্য যে কোনো তরঙ্গ বা যে কোনো কিছু চলাচলের জন্য কোনো একটা মাধ্যমের প্রয়োজন, কিন্তু সূর্য থেকে আলো আসার সময় যেহেতু আমাদের কিছু কিছু স্থানে কোনো মাধ্যম নাই, তাহলে আলো কীভাবে আসবে? আলো তো আসার কথা না, কিন্তু আলো আসে কেন? এই আসে কেন সেটার ব্যাখ্যা দিতে গিয়া বিজ্ঞানীরা আমাদের একটা ধারণা অবতারণ করলো, সেটা হচ্ছে ইথার মাধ্যম। অর্থাৎ ওনারা চিন্তা করলো আমাদের চারপাশে একটা ইথার মাধ্যম আছে, যে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা আমরা দেখতে পাই না। এই মাধ্যমটা সব জায়গায় থাকে, এর মধ্য দিয়ে সব কিছু পাস করতে পারে। তো এটা বলার পর বিজ্ঞানীরা সবাই সম্মত হলো। এখন এই ইথারের যে বৈশিষ্ট্য সেটা ব্যাখ্যা করার জন্যই 1887 সালে মাইকেলসন মোরলে একটা এক্সপেরিমেন্ট করেন, যে ইথার আসলে যে আছে, ওনারাও বিশ্বাস করতেন ইথার আছে, কিন্তু এই যে ইথারের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলা বা এর প্রভাবগুলো ওনারা ব্যাখ্যা করতে যাইয়া এই পরীক্ষাটা করলেন, এবং পরীক্ষার পরে ওনারা বলতে বাধ্য হয়েছে ইথার বলতে কিচ্ছু নাই, ইথার বলতে কিচ্ছু নাই। এর মানে আসলে যে আমরা একটা ইথার মাধ্যম কল্পনা করিনি তো এর আগে বিজ্ঞানীরা, এটা আসলে সম্পূর্ণ ভুল আইডিয়া। এরপর থেকে আমরা বুঝে নিই যে আমাদের ইথার বলতে কিছু নাই। এরপর ওনারা 18 সালে যে বিখ্যাত পরীক্ষাটা মাইকেলসন মোরলে পরীক্ষা সেটা করছিলেন, এবং বিজ্ঞানী হার্টস উনি প্রমাণ করেন আলো হচ্ছে এক ধরনের তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো হচ্ছে এক ধরনের কি তরঙ্গ? তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। এখন তাড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা বৈশিষ্ট্য আছে, দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে শূন্যস্থানে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ আলোর বেগে চলে, এবং আমাদের এটা চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে আমরা বললাম কি, তাড়িৎচুম্বকীয় তরঙ্গ এমন একটা তরঙ্গ যেই তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, মাধ্যম থাকুক আর না থাকুক সে চলতে পারবে। আর আমাদের শূন্যস্থানে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ সবসময় আলোর বেগে চলে, এবং হার্টস প্রমাণ করে দিছে আলো হচ্ছে এক ধরনের তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। এর মানে আলো আমাদের যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই, এর মানে আলো শূন্যস্থানের মধ্য দিয়েও গমন করতে পারে। তাহলে আমাদের এখন আমরা দেখবো মাইকেলসন মোরলে যে পরীক্ষাটা করলো, মাইকেলসন মোরলে পরীক্ষা, ওই পরীক্ষাটা পুরোটা আমরা দেখাবো। ওকে, তাহলে আমরা ওই পরীক্ষাটা ব্যাখ্যা করব। আর তোমাদের জন্য একটা সুখবর হলো, আমাদের আজকের ক্লাসের আধা ঘন্টা পরে আমাদের লাইভটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, ওনাদের যে এক্সপেরিমেন্টাল সেটআপটা সেটা আমরা একটু করে ভালো করে দেখি। তো এক্সপেরিমেন্ট সেটআপটার জন্য আমাদের আমার একটা আলোক উৎস লাগবে। তাহলে একটু ভালো করে আমরা ব্যাখ্যা করি। এখানে একটা আমাদের ভালো করে বুঝতে হবে জিনিসটা। তাহলে আমাদের প্রথমে আমার একটা সোর্স লাগবে, আলোক উৎস। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এখানে হচ্ছে আমার একটা সোর্স এস আছে, এটা হচ্ছে কি আলোক উৎস, এটা হচ্ছে কি আলোক উৎস। অর্থাৎ এখান থেকে আমার কি হয়? আলো উৎপন্ন হয়, আলো আমার প্রডিউস হয়, এখান থেকে আলোটা সামনের দিকে গমন করে। এবং এটা কেমন আলো? এটা হচ্ছে একবর্ণী আলো, একবর্ণী আলো। তোমরা জানো 9, 10 থেকেই জানো প্রিজমের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি সাদা আলো 60টি রঙের সমষ্টি। তো আমার কথা হচ্ছে এখানে তোমাকে যেটা দিতে হবে একবর্ণী আলো, মানে এক কালারের আলো দিতে হবে। একটা লাল আলো দিলাম, একটা সবুজ আলো দিলাম, একটা হলুদ আলো দিলাম, এরকম এক কালারের দিতে হবে, ডিফারেন্ট কালার দেওয়া যাবে না। অর্থাৎ একাধিক কালারের কম্বিনেশন দেওয়া কখনো যাবে না, আমাকে একবর্ণী কোনো একটা আলো দিতে হবে। এই একবর্ণী আলো, তাহলে আমার প্রথম শর্তটা কি ভাই? আমাকে একবর্ণী একটা আলোক উৎস দিতে হবে।
তাহলে এখানে যে আলোক উৎস, এই উৎস থেকে যে আলোটা বের হয় সেটা কেমন, একবর্ণী আলো। ফর এক্সাম্পল আমার কাছে একটা একবর্ণী আলোর টর্চ লাইট আছে, এই টর্চ লাইটটা আমি মারলাম সামনের দিকে আলো গেল। এখন এখান থেকে আমার আলোটা সামনের দিকে গমন করা শুরু করবে। এই আলো যে সামনের দিকে যাবে তার গতিপথের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কাঁচ রাখা হয়। একটু খেয়াল করো, আমাদের একটা কাঁচের পাত রাখা হয়, তাহলে আমাদের এখানে একটা স্বচ্ছ কাঁচ রাখা হয়, যেটা আমাদের অর্ধরূপায়িত পাত আমরা বলি, অর্থাৎ রূপা দ্বারা অর্ধেক আবৃত। এখন হচ্ছে এই কাঁচের মধ্য দিয়ে যখন যায়, তাহলে একটা কাঁচ আছে, আবার বলতেছি বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হলো এই কাঁচটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এ হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ও আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে আমরা বলতে পারি আমাদের আলোক উৎসটা প্রথমে যাইয়া আমাদের যে এই যে এখানে একটা স্বচ্ছ কাঁচ আছে, এই কাঁচের উপর পড়বে, এবং এই কাঁচটা আমাদের আলোর যে গতিপথ, এটা হচ্ছে আলোর গতিপথ। তাহলে আলোটা আমার এদিকে যাচ্ছে, এটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্টাল সেটআপটা পড়তেছি, অর্থাৎ মাইকেলসন মোরলে যে এক্সপেরিমেন্ট করছে তার সেটআপটা কেমন। ওনারা এখানে একটা আলোক উৎস রাখছে, কেমন আলোক উৎস হচ্ছে একবর্ণী আলো, সেটা আমার কিসের উপর পড়লো, একটা কাঁচের উপর পড়লো। সেই কাঁচের উপর যে পড়লো, এই কাঁচ আবার কেমন, অর্ধেক রূপা দ্বারা আবৃত, এর মানে অর্ধরূপায়িত বলা হয়, এটাকে বলা হয় অর্ধরূপায়িত। আমরা এইদিকে লিখি অর্ধরূপায়িত, এর মানে অর্ধেক রূপা দ্বারা আবৃত। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা যেই জিনিসটা জানি সেটা হচ্ছে, মনে করো আমাদের এখানে একটা কাঁচ আছে, তোমরা খুব ভালো করেই জানো, এখানে আমাদের কোনো একটা স্বচ্ছ কাঁচের উপর যখন আলো পড়ে তখন এখানে 3 ধরনের ঘটনা ঘটে। কি কি ঘটে, আলোর প্রতিফলন ঘটে, প্রতিসরণ ঘটে, আর আলোর শোষণ ঘটে। বলে রাখি, খেয়াল করে দেখো, আচ্ছা কয়েকজন বলতেছিল একটু নাকি আটকায় যাচ্ছে, এখন ঠিক আছে কিনা আমাকে বলিও, আশা করি আর আটকানোর কথা না, এখন সব কিছু আশা করি ক্লিয়ার হবে। ওকে, এখন কি ঠিক আছে না এখনো আটকাচ্ছে? আমার এখানে তো আমি ফুল ক্লিয়ার দেখতেছি, আটকানো দেখতেছি না। আচ্ছা আটকানোর কথা না, আচ্ছা আমরা শুরু করি। ঠিক আছে, ওকে।
আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা বললাম, আমরা এখানে একটা অর্ধরূপায়িত পাত রাখলাম, এই পয়েন্টটাকে আমরা নাম দিলাম ফি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের কোনো একটা, মনে করো এটা কাঁচ রাখলাম, আমাদের কোনো একটা কাঁচ আমি রাখলাম, এই কাঁচের মধ্যে যখন আলো পড়ে তার সবগুলো কিন্তু প্রতিফলন হয় না, সবগুলো প্রতিসরণ হয় না, সবগুলো শোষণ হয় না। এটা হচ্ছে আমার কিছুটা অংশ প্রতিফলিত হয়, কিছুটা অংশ প্রতিসরিত হয়, কিছুটা অংশ শোষিত হয়। তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে মনে করো যখন একটা আলো আমাদের এখানে হিসাব পড়লো, তখন তিন ঘটনা ঘটে। এক নাম্বার ঘটনা হচ্ছে কিছু পরিমাণ আলো প্রতিফলিত হয়ে যায়। তো এখন যে আলোটা প্রতিফলিত হয় সেটা কিভাবে প্রতিফলিত হয় আমরা জানি, এই পয়েন্টটাকে আমরা, এই পয়েন্টের উপর এটা লম্ব টানলে এটাকে আমরা বলি অবিলম্ব। আর তোমরা জানো প্রতিফলনের ক্ষেত্রে অবিলম্বের সাথে আপতিত রশ্মির কোণটাকে বলি আপাতন কোণ, আর প্রতিফলিত রশ্মির কোণটাকে বলি প্রতিফলন কোণ। এখন আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কেমন হয়? সমান হয়, যার কারণে এটা আমাদের এই যে এইভাবে যাবে। এটা হচ্ছে প্রতিফলিতটা, প্রতিফলিত। এবার একটু খেয়াল করো, এটা গেল প্রতিফলিত। এবার আসি আমাদের প্রতিসরিত। আমাদের যেটা প্রতিসরিত, সেই প্রতিসরিত আমরা একটু এই যে এখানে একটু বাঁকাই যাবে, বাঁকাইয়া আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমার মনে করো একটু অন্যদিকে চলে গেল। তো আমরা একবার সিম্পল এখানে দিই, তাহলে আমরা মনে করো এই যে এদিকে বাঁকাই দিলাম, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের আর। তাহলে এটাকে আমরা বলতেছি কি ভাইয়া? এটাকে আমরা বলতেছি প্রতিসরিত। এটাকে আমরা বলতেছি কি? প্রতিসরিত। আমরা মাধ্যমটাকে আরো বড় করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। এটাকে আমরা বলতেছি প্রতিসরিত। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, কিছুটা আমরা পাইলাম প্রতিফলিত, কিছুটা পাইলাম প্রতিসরিত, দেন বাকিটা আমার শোষিত হবে। তো আমাদের এখান থেকে আমরা বলতে পারি আলোর এখানেও ঠিক সেম কাহিনী। এখানে আমাদের কিছু পরিমাণ আলোর প্রতিফলন হয়, কিছু পরিমাণ আলোর প্রতিসরণ হয়। আর তার উপর তুমি দেখো আমরা যে আয়না ইউজ করি, আয়নাতে কি করি আমরা? তার বিপরীতে আমরা কি করি? আমরা রূপা লাগাবা, তত প্রতিফলনের পরিমাণ বাড়বে। এখানে আমি হালকা করে লাগাইছি। তাহলে অর্ধরূপায়িত যে পাতটা, এই পাতের মধ্যে কি হচ্ছে খেয়াল করো। পাতের মধ্যে কি হয়? তুমি যখন এখানে ফেললা, একবারে সিম্পলি তুমি চিন্তা করে দেখো, এখান থেকে আলোটা আমাদের যেটা প্রতিফলিত হবে সেটা চলে যাবে এদিকে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাই এদিকে কেন যাবে? কারণ আমি যদি এই পয়েন্টে লম্ব টানি, এটাকে আমরা বলি অবিলম্ব। তো অবিলম্বের সাথে আপাতন কোণটা কত? 45 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণটাও কত হবে? 45 ডিগ্রি। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের এখান থেকে যে আলোটা এখানে যাবে, সেই আলোটা প্রতিফলনের পর তার যে গতিপথের সাথে লম্বভাবে গমন করবে। তাহলে আমাদের এটা বুঝছি কিনা আগে বলো না বলি। ফর এক্সাম্পল, আমার এখান থেকে এটা 45 ডিগ্রি কোণে ঢুকতেছে, তো 45 ডিগ্রি কোণে ঢুকলে বের হওয়ার সময়ও 45 ডিগ্রি কোণে বের হবে। কেন? কারণ এটা হচ্ছে আমাদের প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান, প্রতিফলন কোণ সমান। তাহলে এটা 45, এটা 45, মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে গতিপথ যেদিকে, আলোটা যেদিক থেকে আসতেছে প্রতিফলিত হয়ে এই কাচপাতের কারণে সে ঠিক লম্বালম্বিভাবে উপরের দিকে গমন করবে। এটা আমরা বুঝছি কিনা আগে আমাকে এটা বলো। লম্বালম্বিভাবে গমন করবে, এটা আমরা বুঝছি কিনা। এখানে তোমাকে একটা একটা করে যাইতে হবে, একটা একটা করে যাইতে হবে আমাকে, যে বুঝে একটা করে যাইতে হবে। আমরা ডিরেক্টলি যাইতে পারবো না। আগে আমাকে বলে একটু বুঝছি কিনা। এটা সোর্স থেকে অর্ধরূপায়িত পাতের উপর আমাদের একটা আলো পড়লো, ওই আলোটা পড়ার পর যেহেতু আমাদের অর্ধরূপায়িত পাতটা 45 ডিগ্রি কোণে আছে, তাহলে আমার 90 ডিগ্রি কোণে আলোটা উপরের দিকে চলে যাবে। তাহলে গতিপথের সাথে 90 ডিগ্রি কোণে চলে গেল। তাহলে এটা হচ্ছে আলোর প্রতিফলিত, যেটা প্রতিফলিত হলো তার গতিপথ। তাহলে আমাদের প্রতিফলিত রশ্মিটা এদিকে চলে গেল। এখন আরেকটা আলো কি হবে? আরেকটা আলো আমাদের প্রতিফলিত না হয়ে কি হবে? প্রতিসরিত হবে। অর্থাৎ আমার যে আলোটা আমি এখান থেকে দিলাম তার কিছুটা অংশ প্রতিফলিত হয়, কিছুটা অংশ প্রতিসরিত হয়। আমি ধরে নিলাম এখানে শোষণ খুব একটা হয় না, এটা ডিপেন্ড করে। তাহলে আমাদের এখানে কিছুটা প্রতিফলন, কিছুটা প্রতিসরণ হলো। তাহলে আমাদের যেটা প্রতিসরিত হলো, তাহলে এটা একটু বাঁকা হয়ে এই যে এই দিক থেকে আমাদের একটু, যেহেতু আমাদের এটা কাচপাতের জন্য বেঁকে গেল, বেঁকে আবার আমাদের এই দিকে চলে গেল। তাহলে এটা হচ্ছে তার গতিপথ, এটা হচ্ছে তার গতিপথ। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো আমাদের কি হলো। এখান থেকে একটা রশ্মি এখানে গেল, সেই রশ্মির কিছুটা অংশ প্রতিফলিত হয়ে এদিকে গেল, বাকি অংশটা প্রতিসরিত হয়ে আমার এদিকে গেল। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া
আপনার এই যে এখান থেকে আলোটা যেদিকে যাচ্ছে এখানে তো সেমভাবে যাচ্ছে, হ্যাঁ আমাদের দিক একই কেন? এটা হচ্ছে তোমার সিম্পল আমাদের কনসেপ্ট, সেটা হচ্ছে কি তুমি দেখো এটা হচ্ছে আমার কোনো একটা মাধ্যম, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা যদি কোনো একটা মাধ্যম হয়, এটা মনে করো আমাদের চারদিকে মনে করো বায়ু, আর এটা মনে করো আমাদের কাঁচ, তাহলে এটা হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম, আবার এখানেও কিন্তু আমাদের কি বায়ু। তাহলে আমাদের যদি আমাদের কোনো একটা আলো এখানে এসে পড়লো, তাহলে কোনো একটা আলো যদি এখানে এসে পড়ে, মনে করো এই যে এইদিকে এসে আমাদের পড়লো, তাহলে কি হবে? হালকা থেকে গণমাধ্যমে যাচ্ছে, হালকা তাহলে কি হবে? সে অবিলম্বের দিকে বেঁকে যাবে, তাহলে সে এইদিকে যাওয়ার কথা ছিল, এদিকে না যেয়ে অবিলম্বের দিকে বেঁকে যাবে, বেঁকে গেল। এরপর এই পয়েন্টে সে আবার কি হবে? সে এবার ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে সে এদিকে চলে গেল। এর মানে হচ্ছে আসলে কোনো একটা মাধ্যম থেকে, বায়ু মাধ্যম থেকে আলো কাছে ঢুকে আবার বের হওয়ার সময় লিটারেলি তার দিকটা কি থাকে? লিটারেলি তার দিকটা সেম থাকে, কারণ মাধ্যম তো সেম, যার কারণে দিকটা আলটিমেটলি সেম থাকে, শুধুমাত্র এই মাঝখানে প্রতিসরণের কারণে একটু বেঁকে গেছিল। তাহলে মাধ্যম চেঞ্জ না হলে তার দিকটা পরিবর্তন হচ্ছে না, এখানেও সেম, সে এদিকে গেছিল, সে কিন্তু এভাবে সোজা চলে যেত, বাট এই কাছের কারণে সে একটু প্রতিসরিত হয়ে বেঁকে গেল, দেন আবার সে সোজা চলে গেল। অনেকে চিত্রটা প্রপারলি বুঝি না, আর বইতে চিত্রটা এরকম ক্লিয়ারলি আঁকা নাই, সো তোমাদের বুঝতে একটু প্রবলেম হয়। তাহলে বলো আমার একটু বুঝছি কিনা যে আমার এখান থেকে আলোটা এখানে যাবে, যেটা প্রতিফলিত হবে সেটা এদিকে, যেটা প্রতিসরিত হবে সেটা এদিকে, এই জিনিসটা আমরা বুঝছি কিনা একটু বলি। এই জিনিসটা বুঝছি কিনা বলি। এখানে আমাদের এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমি ওই জন্য ধাপে ধাপে একটা একটা বলতেছি, যে একটা একটা বুঝে তোমাকে সামনের দিকে আগাইতে হবে। বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা? ওকে, একটু যদি ক্লিয়ার হয়, এবার আসো, এবার আমরা কি করি, যে দেখতেছি একটা আলো এদিকে যাচ্ছে আর একটা আলো এদিকে যাচ্ছে, তো যে আলোটা আমার এদিকে যাচ্ছে তার জন্য আমি এখানে একটা মিরর রাখলাম। কি রাখলাম? মিরর, আয়না, মিরর। এটাকে নাম দিলাম M1, মানে মিরর 1। তাহলে আমরা এখানে একটা মিরর রাখলাম, আর এদিকে যে আলোটা যাচ্ছে, এই আলোটার জন্য, এদিকে যে আলোটা যাচ্ছে এই আলোটার জন্য আমি আরেকটা মিরর রাখলাম। এই মিররটাকে আমরা বলি, মনে করো মিরর 2। এর মানে মিরর আয়না কখন বলবো? যখন সে প্রায় সম্পূর্ণটাই সে প্রতিফলিত করে দেয়, সো এখানে প্রতিসরণ হওয়ার চান্স নাই। তাহলে এবার কি হবে খেয়াল করে দেখো। তাহলে আমরা আসি, তাহলে আমাদের এখানে টোটাল যে কার্যকলাপটা হবে, সেই কার্যকলাপটা আমরা একটু চিন্তা ভাবনা করে দেখব। আমরা সেই কার্যকলাপটা যদি চিন্তা করি তাহলে একটু খেয়াল করে দেখবা। আমরা প্রথমে এই যে এভাবে আঁকতেছি, তাহলে আমাদের এই যে কার্যকলাপটা দেখলাম। এখন এখান থেকে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, এখান থেকে আলোটা প্রতিফলিত হয়ে এদিকে গেছিল, আবার এখানে যেহেতু একটা আয়না আছে সেখান থেকে প্রতিফলিত হয়ে সে আবার এদিকে ব্যাক করবে, সে এদিকে ব্যাক করে এটার উপর পড়বে, দেন সে প্রতিসরিত হবে। এবার সে যেহেতু এদিক থেকে আসতেছে, প্রতিসরিত হয়ে সে এদিকে চলে যাবে। তাহলে বুঝতে পারতেছো, এদিক থেকে আলো আইসে এটার ভিতরে ঢুকে প্রতিসরিত হয়ে এদিকে চলে যাবে। তাহলে আমার এখান থেকে যে আলোটা এদিকে গেছিল সেই আলোটা আবার আইসা আমাদের এদিকে চলে গেল। আবার এদিকে যে আলোটা ছিল সে এদিকে যাইয়া এখান থেকে এই অংশটা থেকে সে প্রতিফলিত হয়ে সে আবার এদিকে চলে গেল। তাহলে আমি দেখতেছি কি, আবার ভালো করে খেয়াল করো, এই আলোটা এখানে আসলো, প্রতিফলিত হয়ে উপর দিয়ে গেল, উপরের দিক থেকে এখানে এসে প্রতিসরিত হয়ে সোজা নিচে দিয়ে গেল। আবার এই আলোটা এদিকে গেল, এদিক থেকে সে প্রতিসরিত হয়ে এদিকে গেল, এখানে আয়নাতে প্রতিফলিত হয়ে সে আবার এদিকে রিটার্ন করলো। এতটুকু আমরা বুঝছি কিনা? এখন তাহলে আমরা এতটুকু বুঝছি কিনা আগে এটা বলি। তাহলে আমরা এখানে এই ফিগারটা যেটুকু আঁকছি, এই ফিগারটা কিন্তু একটু ভুল আছে মানে হচ্ছে তোমাদের বোঝানোর জন্য এভাবে পড়ানো হয়েছে। এবার তার ইনার কাহিনী আঁকার জন্য একটু বড় করে আঁকতে হবে, আর একটু বড় করে আঁকলে জিনিসটা হয় কি দেখো, জিনিসটা যেটা হয়, আমরা এই অর্ধরূপায়িত পাত, এটাকে আমি এবার আরো বড় করে আঁকি। এটা তোমাদের বইতে ফিগারটা নাই, এই ফিগারটা তোমরা নিজেরা সুন্দর করে ড্র করে রাখবা। অর্ধরূপায়িত পাত, এটা হচ্ছে সে অর্ধরূপায়িত পাত। দেখো রূপা লাগানো আছে, কিন্তু এখানে রূপা লাগানো আছে, এখানে যেহেতু এখানে রূপা লাগানো আছে, এর মানে প্রতিফলনটা কিন্তু হয় রূপার কারণে, এখানে এসে প্রতিফলনটা হবে। তাহলে খেয়াল করো, আমরা অনেকে একটা মিসকনসেপশন আছে এখানে। তাহলে আমরা বলি কি, খেয়াল করো,
যেই আলোটা এদিকে গেল, যেই আলোটা এদিকে গেল সে প্রথমে এখানে যাইয়ে ঢুকবে, এখানে যাওয়ার পর যাইয়া চিন্তা করবে সে কতটুকু প্রতিফলিত হবে কতটুকু প্রতিসরিত হবে, কারণ রূপা এখানে লাগানো আছে। এখান থেকে দেখা যাবে কিছুটা আলো আমাদের কি হয়ে যায়, কিছুটা আলো প্রতিফলিত হয়ে যায়, সে আমার উপরের দিকে চলে যায়। আগে বোঝানোর জন্য বুঝি। আর এখান থেকে দেখা যায় কিছুটা আলো আমার প্রতিসরিত হয়ে এদিকে চলে যায়। তাহলে ভালো করে খেয়াল করো, কিছুটা আলো প্রতিসরিত হয়ে এদিকে চলে যায়। এরপর এই আলোটা এদিকে আবার ব্যাক করে, ব্যাক করার পর এই যে ব্যাক করার পর আবার এখানে ঢুকে দেন সে নিচের দিকে চলে যায়। আর এখানকার যে আলোটা সে এখানে মিরর থেকে এদিকে ব্যাক করে, এখানে কিন্তু রূপা লাগানো, সো সে এখানেই কিন্তু আর ভিতরে ঢুকে না, সে এখান থেকে প্রতিফলিত হয়ে ডাইরেক্ট নিচের দিকে চলে যায়। এটা হচ্ছে মিরর 1 এর আলো, এটা হচ্ছে মিরর 2 এর আলো। এবার তোমাদের জন্য বিশাল বড় একটা প্রশ্ন, এটা অনেকেই বুঝে না, সেটা হচ্ছে কি বলা হয় এই M1 দর্পণে যে আলোটা গেছে, তোমার বইতে তুমি এরকম একটা লাইন পাবা, তোমার বই থেকে আমি লাইনটা পড়তেছি, M1 দর্পণে প্রতিফলিত হয়ে আমাদের যে এই কাচের পুরুত্ব এটাকে 3 বার অতিক্রম করে। তাহলে আমাদের যেটা প্রতিফলিত এই যে M1 এ যেটা গেছে ওই রশ্মিটা আমাদের এই যে কাচপাতটাকে 3 বার অতিক্রম করে। কয়বার অতিক্রম করে? 3 বার অতিক্রম করে। আবার M2 তে যেটা গেল মিরর 2, এই মিরর 2 তে যেটা গেল সে আমাদের 1 বার অতিক্রম করে। এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না, এই জিনিসটা বোঝানোর জন্যই তোমাকে আসলে এত বড় করে আমি চিত্র এঁকে দিছি। তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করো, তার গতিপথ খেয়াল করো। দেখো আলো আমার আসলো, দেন এদিক দিয়ে ভিতরে ঢুকলো, ঢুকার পর আমি যেটা প্রতিফলিত হচ্ছে তার কথা চিন্তা করতেছি। সে ঢুকার পর প্রতিফলিত হয়ে এদিকে চলে গেল, এদিকে যাওয়ার পর সে উপরে যাওয়ার পর এখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার নিচের দিকে আসলো, নিচের দিকে আসার পর আবার এদিকে আসলো, দেন নিচের দিকে চলে গেল। তাহলে তোমরা নিজেরা চিন্তা করে দেখো সে কয়বার অতিক্রম করছে। এই যে প্রথমে এখানে এসে ভিতরে ঢুকলো, এই যে দেখো কাচপাত পুরোটাকে সে 1 বার অতিক্রম করে ফেললো। এখান থেকে প্রতিফলিত হয়ে উপরের দিকে উঠলো, 2 বার অতিক্রম করে ফেললো। উপরে উঠার পর আবার ব্যাক করে সে আবার এই পথে যাইয়া নিচের দিকে চলে গেল। কয়বার অতিক্রম করছে? 3 বার। তাহলে যেটা আমার এখানে গেল সে 3 বার অতিক্রম করছে। এটা আমরা অনেকে বুঝি না, কারণ বইতে চিত্রটা এভাবে আঁকা নাই। তাহলে আমি আবার বলতেছি, যেটা প্রতিফলিত হলো সে আমার এখানে এসে ঢুকলো, এই যে এখানে আসার পর প্রথমে সে এখানে ভিতরে ঢুকলো, ঢুকার পর এখানে রূপা লাগানো আছে, রূপাতে সে প্রতিফলিত হলো, প্রতিফলিত হয়ে উপর দিকে উঠে গেল, উপর দিকে উঠার পরে এই যে এইদিকে উঠলো। তাহলে এই যে এইদিকে যাওয়ার সময় 1 বার অতিক্রম করলো, উপর উঠার সময় 1 বার অতিক্রম করলো, সে বের হয়ে গেল। বের হয়ে এখানে আয়না একটা আছে, সেই আয়নাতে প্রতিফলিত হয়ে আবার যখন এখানে আসলো, আসার পর আবার ভিতরে ঢুকলো, এবার ভিতরে ঢুকার পর সম্পূর্ণটা প্রতিসরিত হয়ে গেল। অল্প একটু প্রতিফলিত হয় সেটা আমরা কাউন্ট করি না, আমরা ধরে নিই যে সম্পূর্ণটা প্রতিসরিত হয়ে গেল। তাহলে সম্পূর্ণটা প্রতিসরিত হয়ে এদিকে চলে গেল, তাহলে এদিকে গেল, উপরে উঠলো, উপর থেকে আবার নিচে নামলো, টোটাল কয়বার? 3 বার অতিক্রম করে। এটা আমরা অনেকে বুঝি না, বইয়ে লাইনটা কেন লেখা আছে। তাহলে আমরা বুঝলাম মিরর ওয়ানটাতে যে আলোটা আসছিল সেই আলোটা এই যে 3 বার অতিক্রম করছে। এবার আসো সেকেন্ডটা, যেটা মিরর 2 তে গেছে, সে কি করছে? সে এখান থেকে এদিকে গেল, যাওয়ার পর এই যে অতিক্রম করলো 1 বার, অতিক্রম করার পর বের হয়ে গেল, এদিকে গেল, এদিক থেকে আবার রিটার্ন করার সময় কিন্তু সে আর ঢুকে নাই, সে ডাইরেক্ট এখানে যেহেতু রূপা লাগানো এখান থেকে প্রতিফলিত হয়ে এদিকে ঢুকলো। তাহলে খেয়াল করে দেখো তো, ওই যে সে 1 বার অতিক্রম করছিল এরপরে কাচের ভিতরে আর কিন্তু ঢুকে নাই। ওই কারণে আমরা বলছি মিরর 2 আমাদের এটাকে 1 বার অতিক্রম করে। তাহলে আমার এটা অনেকেই বুঝি না, 90% স্টুডেন্ট যারা বাইরে পড়ে তারা জানে না এটা কেন এই কথাটা লিখে, অনেকে মনে করে এটা ভুলও লেখা আছে। তাহলে আমাকে বলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা? মিরর 1 এ যে আলোটা গেল সে আমাদের 3 বার অতিক্রম করে এই কাচপাতটাকে, আর মিরর 2 তে যে সে আমাদের 1 বার অতিক্রম করে এই কাচপাতটাকে। তোমাদের ক্লিয়ার কিনা এতটুকু আমাকে বলো, এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে এমসিকিউর জন্য মাস্ট লাগবে, আর বুঝতে তো হবেই মাস্ট।
ওকে, একজনে বলতেছে M1টা আরেকবার। তো আমি বলি দেখো, যে আমার এখান থেকে আলোটা প্রথমে আসে, আলো আসার পর এই কাঁচপাতটা অতিক্রম করে প্রতিসরিত হয়ে এখানে যায়। এখানে আমার রূপা লাগানো আছে, রূপা লাগানোর কারণে সে আমার এখান থেকে প্রতিফলিত হয়ে যায়, কিছুটা প্রতিফলিত হয় কিছুটা প্রতিসরিত হয়। যে প্রতিসরিত হয় সে তো চলে গেল, সে আমার একবার। আর যে প্রতিফলিত হয় সে এখান থেকে প্রতিফলিত হয়ে উপরের দিকে উঠলো, উপরে উঠে গেল। এই যে উপরে উঠলো, উপরে একটা মিরর আছে, তাহলে দেখো সে এখানে ঢুকার সময় একবার অতিক্রম করলো, আবার এখান থেকে প্রতিফলিত হয়ে বের হওয়ার সময় আরেকবার অতিক্রম করলো, দুইবার অতিক্রম করা। আয়না আছে, আয়নাতে প্রতিফলিত হয়ে সে আবার আগের পথে রিটার্ন করলো। এই আগের পথে রিটার্ন করার সময় এই পথে সে নিচের দিকে নামে, এরপর দেন বাকিটা এইদিকে চলে যায়। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে জিনিসটা সে প্রতিফলিত হয়ে আবার কিন্তু ভিতর দিয়ে গেছে, তাহলে আরেকবার অতিক্রম করছে না, টোটাল 3 বার। তাহলে ঢুকার সময় একবার, প্রতিফলিত হয়ে উপরে ওঠার সময় একবার, এখান থেকে প্রতিফলিত হয়ে আবার ভিতরে ঢুকার সময় আরেকবার, টোটাল 3 বার M1 দর্পণটা M1 যে আলোটা গেছে সেই আলোটা টোটাল 3 বার এই কাঁচপাতটাকে অতিক্রম করছে। আচ্ছা, ইবান সাইদ হালকা রূপের প্রলেপ লাগানো, তো M2 থেকে আবার প্রতিসরিত হয় না কেন? এই শুনো, M2 থেকে আমার এটা আয়সা সেটা সম্পূর্ণ প্রতিফলিত হয়ে যায়। এখানে একটু এরর আছে, সেই এররটা কি? সেটা হচ্ছে তোমার কিছু তো তোমার প্রতিফলিত হয়, বাট সেটা আমরা কাউন্ট করি না। একইভাবে এখান থেকে আসার সময় তো কিছু প্রতিসরিত হয়, আমাদের প্রতিসরণের বাদে কিছু প্রতিফলন তো হয়, সেটাও আমরা কাউন্ট করি না, মানে ওগুলো নেগলিজিবল, অল্প ভ্যালু। আমরা ডিভাইসটা এমনভাবে বানাইছি, এটা কিন্তু প্র্যাকটিক্যাল একটা ডিভাইস, এমনভাবে বানাইছে এখানে হালকা এরর আছে, হালকা এরর আছে, বাট 100% এরর না, ওগুলো নেগলিজিবল ধরলে কোনো সমস্যা হয় না, ওই কারণে আমরা কাউন্ট করি না। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম, এটা হচ্ছে টোটাল কয়বার অতিক্রম করে তার ডেফিনেশনটা। ওকে, দেন হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখবা, আমাদের এবার আমরা পৃথিবী আঁকবো। একজনে বলল M1 থেকে আসার সময় প্রতিফলিত হয় না কেন? আচ্ছা, আমি বলি, ওই যে যেটা দেখাইলাম, M1 থেকে সে আসার পর সে এখানে গেল, যাওয়ার পর নিচের দিকে চলে গেল, হালকা প্রতিফলিত হয়, সেটা আমরা নেগলিজিবল ধরে নিই, এমন না যে সবই প্রতিফলিত, মানে ম্যাক্সিমাম প্রতিসরিত হয়, ওই কারণে আমি সেটাই কাউন্ট করি, প্রতিফলনটা কাউন্ট করি না। কারণ দেখো, মেইনলি ডেস্টিনেশন হচ্ছে ওরও ডেস্টিনেশন এখানে, ওরও ডেস্টিনেশন এখানে। আমরা এখানে একটা যন্ত্র রাখি যার নাম হচ্ছে টেলিস্কোপ। এই টেলিস্কোপ দিয়ে আমি ওদেরকে পর্যবেক্ষণ করতেছি, ওদেরকে কি করতেছি? পর্যবেক্ষণ করতেছি। তো টেলিস্কোপ দিয়ে আমি কাদেরকে পর্যবেক্ষণ করতেছি? যারা এদিক দিয়ে আসতেছে। তো যারা এদিক দিয়ে আসতেছে, আমাদের কিছু পরিমাণ যদি প্রতিফলিত হয়ে যায়, সেগুলো তার এইদিকে আসতেছে না। এখান থেকে আসার সময় কিছু পরিমাণ যদি প্রতিসরিত হয়, সেটা তো এখানে আসতেছে না। তো এখানে যারা আসতেছে তাদেরকে আমরা কাউন্ট করতেছি। মেইনলি আমরা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম এখানে চলে আসতেছে, তাদেরকে আমরা কাউন্ট করতেছি, কারণ আমরা এখানে অবজার্ভ করবো ওদেরকে। টেলিস্কোপ নামক একটা যন্ত্র আছে, এই টেলিস্কোপের মাধ্যমে আমরা তাদেরকে অবজার্ভ করতেছি। ওই কারণে এখানে যাদের ডেস্টিনেশন শুধু আমি তাদেরকে কাউন্ট করতেছি, অন্যদেরকে না। এবার আসো সিম্পল হিসাব। এখন এটা হচ্ছে আমাদের পৃথিবীর অক্ষ, তাহলে একটু ভালো করে খেয়াল করতে, অক্ষ আমাদের যদি অক্ষ ধরি, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, তাহলে পৃথিবীটা কিন্তু আমার অলওয়েজ আমার এভাবে রোটেট করতেছে, ওমেগা সমকৌণিক বেগে পৃথিবীটা আমার রোটেট করে। তাহলে আমি এই যে যন্ত্রটাকে জাস্ট এখানে এনে বসাবো। বসালে কি হচ্ছে, এই যন্ত্র থেকে যে আমি এই দিকটা চিন্তা করতেছি, আমার পৃথিবীটা এভাবে রোটেট করতেছে না? এর মানে পৃথিবীর ভ্যালোসিটিটা হচ্ছে এই বরাবর, ভ্যালোসিটি ভি। এর মানে পৃথিবী এদিকে বি বেগে যাচ্ছে। এবার
এই যন্ত্রটা যেহেতু আমার এখানে আছে, এই যন্ত্রটা যেহেতু আমার এখানে আছে, তাহলে পৃথিবীর বেগ এই বরাবর, এখান থেকে কে যাচ্ছে, আলো যাচ্ছে, এই যে আলো সি, আলোর বেগও এই বরাবর, একটা আলো মারতেছি, আলোর বেগ তো সি, তোমরা জানো আলোর বেগকে আমরা সি দ্বারা প্রকাশ করি। সি এর মান কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন আলো যে এত বেগে গমন করে, আর পৃথিবীও তো একটা বেগে ঘুরে, পৃথিবী একটা বেগে ঘুরে না, পৃথিবীর বেগটা আমাদের, পৃথিবীর বেগটা একটা নির্দিষ্ট বেগ আছে, সেই নির্দিষ্ট বেগে ঘুরে। তাহলে আমাদের পৃথিবী যে বেগে ঘুরতেছে সেটা হচ্ছে ভি, মানে পৃথিবীর রৈখিক বেগটা হচ্ছে ভি আর আলোর বেগটা হচ্ছে সি। তাহলে দুইটা একটু ভালো করে খেয়াল করো, একজন লোক এদিকে যাচ্ছে v1 বেগে, আরেকজন লোক এদিকে যাচ্ছে v2 বেগে। এখন আমি যদি তোমাকে বলি এই দুইজনের আপেক্ষিক বেগ, তখন আমার কি করতে হবে, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হবে। মানে আমাদের একবার সিম্পল হিসাব হচ্ছে, তারা যখন একই দিকে যাচ্ছে, মনে করো আমাদের v1 ইজ গ্রেটার দেন v2, তাহলে v1 ইজ গ্রেটার দেন v2, তাহলে আমরা বলতে পারবো এই দুইজনের যে টোটাল একজনের সাপেক্ষে আরেকজনের বেগ সেটা হচ্ছে v1 - v2। আবার যখন একজন এদিকে v1 বেগে যাচ্ছে, আরেকজন এদিক থেকে v2 বেগে আসতেছে, তখন এই দুজনের আপেক্ষিক বেগ হচ্ছে v1 + v2। তোমরা জানো আমাদের ফার্স্ট ইয়ারে তোমরা গতিবিদ্যার মধ্যে পড়ছিলা, সেটা হচ্ছে আমাদের দুইটা বস্তু যখন একই দিকে নির্দিষ্ট বেগে গমন করে, তখন তাদের আপেক্ষিক বেগ বের করার সময় একটা থেকে একটা বিয়োগ হয়ে যায়। আর দুইটা বস্তু যখন দুই দিক থেকে গমন, আপেক্ষিক বেগটা হচ্ছে একটার সাপেক্ষে আমাদের, আমরা তো এখানে অবজার্ভ করতেছি, একটার সাপেক্ষে আরেকটা, তখন হচ্ছে আমার দুইটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে আমরা একটা কথা বলতে পারি, পৃথিবী অলওয়েজ এদিকে বি বেগে যায়। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি, পৃথিবী যদি অলওয়েজ এদিকে বি বেগে যায়, তার সাপেক্ষে এবার চিন্তা করো, তার সাপেক্ষে আলো যদি আমার এদিকে সি বেগে যায়, তখন আমি বলবো এক্ষেত্রে আমার আপেক্ষিক বেগ হচ্ছে সি - বি। আর যদি আলোটা এদিকে সি বেগে যায়, আলোর বেগ তো অলওয়েজ সি, তাহলে আমার তখন আমি বলবো সি + বি। তাহলে একটু আমরা বলি, আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে পৃথিবী যেই দিকে যাচ্ছে, আলোটা যদি ওই দিকে গমন করে, তখন তাদের মধ্যবর্তী বেগটা হচ্ছে সি - বি, একটা থেকে একটা বিয়োগ করে দিব। আর যখন দুইজন বিপরীত দিক থেকে গমন করে, পৃথিবী তো নির্দিষ্ট দিকে গমন করতেছে, আমার আলোটা অপোজিট সাইড থেকে আসতেছে। ফর এক্সাম্পল, এখান থেকে আলোটা যখন এদিকে যাচ্ছে, সে কিন্তু পৃথিবীর দিকে যাচ্ছে। আবার আলো যখন প্রতিফলিত হয়ে এদিকে আসতেছে, সে কিন্তু পৃথিবীর বেগের অপোজিটে আসতেছে। তাহলে পৃথিবীর বেগের দিকে গেলে তার আপেক্ষিক বেগ হচ্ছে সি - বি, আর পৃথিবীর অপোজিট থেকে আসলে সেখানটা হচ্ছে সি + বি। এটা আমরা বুঝছি কিনা আগে আমাকে বলো। মোস্ট ইম্পর্টেন্ট কাহিনী, যে আমাদের যখন পৃথিবীর বেগ ভ্যালোসিটি ভি ধরে নিলাম, আলোর বেগ সি হচ্ছে এদিকে, যদিও আলোর বেগ আমাদের পৃথিবীর বেগ থেকে অনেক বেশি। তাহলে আমাদের যদি এটা হয়, তাহলে আমাদের পৃথিবী যদি এভাবে গমন করে, আমাদের আলোটা যদি পৃথিবীর বেগের দিকে গমন করে, তখন তাদের মধ্যবর্তী বেগটা হবে সি - বি, যেটাকে আমরা আপেক্ষিক বেগ বলি। একটুক তোমাদের ক্লিয়ার কিনা বলো, ফার্স্ট ইয়ারের কনসেপ্ট, যদিও ফার্স্ট ইয়ারের কনসেপ্ট। তাহলে আমি আবারও বলতেছি, এই যন্ত্রটাকে আমি কীভাবে রাখছি, এইভাবে আইনে এখানে রাখছি, যার কারণে আলো যেদিকে যাচ্ছে সেই দিকে হচ্ছে পৃথিবীর দিক। আবার আলো যখন অপোজিটে আসতেছে, তার অপোজিট দিকে হচ্ছে আমাদের পৃথিবীর ভ্যালোসিটি, কারণ পৃথিবী অলওয়েজ এদিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটা আমরা বুঝছি কিনা বলি, একটুক বুঝছি কিনা। আর এখানে তো আমরা অবজার্ভ করতেছি, মানে কোন একটা ম্যান অবজার্ভ করতেছে, বা আমাদের কোন একটা বস্তু অবজার্ভ করতেছে, বা কোন একটা যন্ত্র দিয়ে অবজার্ভ করতেছে। সো আলটিমেটলি পৃথিবীর সাপেক্ষে, অবশ্যই পৃথিবীর সাপেক্ষে। আলো তো আমাদেরকে অবজার্ভ করতেছে না, আমরা আলোকে অবজার্ভ করতেছি। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি এতটুকু আমাদের ক্লিয়ার। এখন আসো, এখন একটু ভালো করে খেয়াল করে দেখি, তোমরা ফার্স্ট ইয়ারে যখন তরঙ্গ পড়ছিলা, তরঙ্গের মধ্যে একটা জিনিস পড়ছিলা, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য সমান আমরা বলতে পারি দশা
পার্থক্য, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এবার আমাদের সপ্তম অধ্যায় হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। এই ভৌত আলোক বিজ্ঞানের একটা কনসেপ্ট আমাদের এখানে খুব বেশি কাজে লাগে। ভৌত আলোক বিজ্ঞানে আমরা তিনটা কনসেপ্ট পড়ি, একটা হচ্ছে ব্যতিসার, আরেকটা হচ্ছে সমাবর্তন, আরেকটা হচ্ছে অপবর্তন। এই তিনটা জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা সমাবর্তন, এটার উপর অলরেডি আমি লাইভ ক্লাস নিয়েছিলাম অনেক হয়ে দেখো না, একবার প্রথম দিকে আমরা যখন শুরু করছিলাম তখন কিছু লাইভ ক্লাস নিয়েছিলাম এই ভৌত আলোক বিজ্ঞানের উপর। তো আমি সংক্ষেপে বলি, ভৌত আলোক বিজ্ঞানে একটি ইম্পর্টেন্ট টার্ম আছে ব্যতিসার। এই ব্যতিসারের ক্ষেত্রে হয় কি জানো, মনে করো এখানে একটা আলোক সোর্স আছে, এখানে একটা আলোক উৎস আছে, এখানে একটা আলোক সোর্স আছে, এখানে একটা পর্দা আছে। এখন এখান থেকে একটা আলো আমাদের এখানে এসে পড়লো, ঠিক সেমভাবে এখান থেকেও আলো আইসা আমার এখানে এসে পড়লো। যখন দুইটা আলো আমার এখানে এসে পড়লো, এই দুইটা আলোর খেয়াল করে দেখো তো, আমার এই আলোর যতটুকু পথের পার্থক্য আছে, এই আলোটা তার সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত আসতে আমাদের x1 দূরত্ব অতিক্রম করলো, আর S2 সোর্সের যে আলোটা সে আমার ডেস্টিনেশন পর্যন্ত আসতে সে আমার x2 দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমি যদি বলি এই দূরত্ব মানে হচ্ছে তাদের পথ, এর মানে অতিক্রান্ত পথ। তাহলে আমরা যদি বলি এই দুজন কি সমান পথ অতিক্রম করছে? না, এট এ টাইম এখানে এসে পড়লো কিন্তু তাদের অতিক্রান্ত পথ সেম না। তখন আমরা বলতে পারি এদের যে পথ পার্থক্য, এদের পথ পার্থক্য, এই পথ পার্থক্য ডেল্টা এক্স সমান হচ্ছে x2 - x1। এটাকে আমরা বলতেছি তাদের কি পথ পার্থক্য। এবং ব্যতিসারের কনসেপ্ট হচ্ছে যখন দুইটা ভিন্ন আলোক সোর্স থেকে আলো আইসা আমার এখানে পড়লো, তখন এট এ টাইম তারা এসে পড়লো কিন্তু তাদের পথের একটা পার্থক্য আছে। এই তাদের যে পথ পার্থক্য, এই পথ পার্থক্যের উপর ডিপেন্ড করে, আবারও রিপিট করতেছি, পথ পার্থক্যের উপর ডিপেন্ড করে আমার এখানে কিছু ঝালর সৃষ্টি হয়। মানে এখানে কি জিনিসটা সৃষ্টি হয়, এখানে পথ পার্থক্যের উপর ডিপেন্ড করে এখানে উজ্জ্বল বিন্দুও সৃষ্টি হইতে পারে, উজ্জ্বল বিন্দুও সৃষ্টি হইতে পারে, অনুজ্জ্বল বিন্দুও সৃষ্টি হইতে পারে। ব্যতিসার মানে মেইনলি হচ্ছে দুইটা সোর্স থেকে যখন আলো বিভিন্ন জায়গায় পড়ে তখন কোথাও উজ্জ্বল কোথাও অন্ধকার, কোথাও উজ্জ্বল কোথাও অন্ধকার, এরকম ডোরাকাটা থাকে, এরকম ডোরাকাটা সৃষ্টি হয় যে কোথাও অন্ধকার আবার কোথাও উজ্জ্বল, কোথাও অন্ধকার কোথাও উজ্জ্বল, কোথাও অন্ধকার কোথাও উজ্জ্বল, কোথাও অন্ধকার কোথাও উজ্জ্বল, এরকম আমার কিছু কি সৃষ্টি হয়, ডোরাকাটা সৃষ্টি হয়। তাহলে আমি আবারও বলতেছি, দুইটা ভিন্ন আলোক উৎস থেকে আলো আসা কোন একটা বিন্দুতে পড়লো, ওই বিন্দুতে পড়লে যদি তাদের মধ্যে একটা দশা পার্থক্য থাকে, সেই দশা পার্থক্যের উপর নির্ভর করবে উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে। তাহলে সে উজ্জ্বল হইতে পারে, অন্ধকার হইতে পারে। এরকম ক্রমাগত যে আমাদের উজ্জ্বল অন্ধকার সৃষ্টি হয়, এটাকে আমরা বলি ব্যতিসার। এটাকে আমরা বলি কি ব্যতিসার। এই ধর্মটাকে আমরা বলি আলোর ব্যতিসার, এবং এই অংশটাকে আমরা বলি ব্যতিসার ঝালর, বা আমাদের জালর বা ফোর্টি বলতে পারি, হোয়াট এভার, নো প্রবলেম। তাহলে আমাদের এটা হচ্ছে সেই ব্যতিসার জালর। তাহলে এখন আমার কথা হচ্ছে এটার উপর ডিপেন্ড করবে এখানে উজ্জ্বল নাকি অন্ধকার সৃষ্টি হবে, সেটা আমরা এখান থেকে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, যদি পথ পার্থক্য থাকে তাহলে সেখান থেকে আমরা কি বের করতে পারবো, ব্যতিসারটা বের করতে পারবো। এখন আসো ঠিক সেম কনসেপ্টটা তাহলে একটু খেয়াল করে দেখো। এখন যে আমাদের পথ পার্থক্যটা আমাকে বের করতে হবে, পথ পার্থক্য এর সাথে সাথে আমাদের এখানে একটা যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের পথ পার্থক্য যদি তোমাকে বের করতে হয়। এখন ফর এক্সাম্পল আমাদের এখানে পথ পার্থক্য আমরা কিভাবে বের করব, এখানে পথ পার্থক্য বের করার ক্ষেত্রে আমরা আরেকটা কথা বলতে পারি, আমরা ফর্মুলা জানি S = কি VT। তো আলো তো সবসময় একই বেগে চলতেছে, এখন যদি তাদের সময়ের পার্থক্যটা জানি তাহলে আমরা বলতে পারবো ডেল্টা x = b ডেল্টা t, ঠিক কিনা? এর মানে দুইটা আলোর যে সময়ের পার্থক্য থেকে তাদের পথ পার্থক্যটা বের করা সম্ভব। আমরা S = BT দিয়ে আমরা বলতে পারি সময়ের পার্থক্য কতটুকু, তার সাথে যদি আমি ভ্যালোসিটি দ্বারা গুণ করি, আলোর ক্ষেত্রে ভ্যালোসিটি c, তাহলে ভ্যালোসিটি দ্বারা গুণ করলে আমি কিসের পার্থক্য পেয়ে যাব, পথ পার্থক্য। এই আমার টার্গেট হচ্ছে এই পথ করা। অর্থাৎ একটু খেয়াল করে দেখো, আমার এখানে সিম্পল, এখান থেকে আলোটা আমার এখানে এসে পড়লো, এই আলোটা উপরে গেল, আবার এসে এখানে পড়লো। তাহলে খেয়াল করো, এই প্রতিফলিত আলোটা কোনো না কোনো এক সময় এখানে এসে ঢুকলো, আবার
যে আলোটা প্রতিসরিত হলো সেও কোনো না কোনো এক সময় এখানে এসে ঢুকলো, কিন্তু কথা হলো দুজন কিন্তু একই টাইমে এসে ঢুকে নাই। ওর অতিক্রান্ত পথ কি, ও প্রথমে এখানে গেল, ভিতরে ঢুকলো, প্রতিফলিত উপরে উঠলো, নিচে নামলো, দেন এখানে গেল। আর ওর ক্ষেত্রে কি হলো, সে এদিক দিয়ে ভিতরে ঢুকে এদিক দিয়ে চলে গেলো, দেন আসে এখানে আসলো। তাহলে দুজন কিন্তু সেম টাইমে আসে না, দুইজন কিন্তু সেম টাইমে এখানে আসে না। এখন আমার টার্গেট হচ্ছে এই যে দুইটা আলো, একটা এখান থেকে একটা এখান থেকে, যে দুইটা আলো আসে এই দুইটা কিন্তু সেম টাইমে আসে না। এই তারা যদি না আসে তাহলে তাদের সময়ের একটা পার্থক্য আছে, সেই সময়ের পার্থক্য থেকে পথ পার্থক্য বের করব। ওই পথ পার্থক্য থেকে আমি দেখো এখান থেকে যদি আমার পথ পার্থক্য থাকে তাহলে আমাদের এখানে কি সৃষ্টি হবে, একটা বেতিসার জালোর সৃষ্টি হবে, যেটা আমি টেলিস্কোপে দেখতে পাবো। এই বেতিসার জালোর যেটা সৃষ্টি হবে সেটা দেখার জন্যই আমি এখানে টেলিস্কোপ বসাইছি, যাতে করে টেলিস্কোপে আমরা দেখতে পারি ওই যে কিছু বেতিসার দেখা যাচ্ছে, ডিরেক্টলি আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, টেলিস্কোপের সাহায্য নিচ্ছি। এখন আমার টার্গেট কি, এখন আমার টার্গেট হচ্ছে সেই কাঙ্ক্ষিত সময়ের পার্থক্য বের করা। তাহলে আমরা একটা একটা করে বের করব। প্রথমে এই আলোটা এখানে আসতে কতক্ষণ সময় লাগে, এরপর দেখব এই আলোটা এখানে আসতে কত সময় লাগে। দুইটা আলো যে সময় লাগে সেই সময়টা আমরা বের করব। ওই দুইটা সময়ের যে পার্থক্য, সেই পার্থক্য থেকে আমি সময়ের পার্থক্য পাবো, সময়ের পার্থক্য থেকে আমি পথ পার্থক্য পাবো। তাহলে আমার সময় বের করা, অনেকে বুঝে না কেন হুদাই এখানে সময় বের করতেছে। আশা করি এবার তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, কেন আমি সময়টা বের করতে চাচ্ছি। বলো ঠিক আছে কিনা, একটু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। একজনে বলতেছে আলো যদি পৃথিবীর ব্যাগের দিকে যায় তাহলে C+B হবে। কি বলতেছো তুমি? তুমি এদিক দিয়ে যাচ্ছ, তোমার সাইকেলে যাচ্ছে, তুমি যদি 3 মিটার পার সেকেন্ড ব্যাগে যাও, তোমার বন্ধু যদি 2 মিটার পার সেকেন্ড ব্যাগে যাও, তোমার কি মনে হয় দুইজনই সামনের দিকে সাইকেল চালিয়ে যাচ্ছ? তুমি যাচ্ছ 3 মিটার পার সেকেন্ড ব্যাগে, তোমার বন্ধু যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড ব্যাগে। তোমার কি মনে হয় তুমি তোমার বন্ধুকে কি 3 + 2 = 5 মিটার পার সেকেন্ড ব্যাগে যেতে দেখবা, নাকি 3 থেকে 2 বিয়োগ দিলে 1 মিটার পার সেকেন্ড ব্যাগে যেতে দেখবা? অবশ্যই 1 মিটার পার সেকেন্ড। কেন? কারণ তুমি 3 মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছ মানে কি, তুমি 1 সেকেন্ডে 3 মিটার যাচ্ছ, তোমার বন্ধু 1 সেকেন্ডে 2 মিটার যাচ্ছে, এর মানে তোমাদের দুইজনের মধ্যে পার্থক্যটা হচ্ছে 1 মিটার। ওই কারণ হচ্ছে 3 - 2 = 1 মিটার পার সেকেন্ড হচ্ছে তোমাদের মধ্যে আপেক্ষিক বেগ, সেটা আমরা বুঝাতে চাচ্ছি। আর যদি আপেক্ষিক বেগ বুঝতে সমস্যা হয়, ফার্স্ট ইয়ারে তো ভেক্টরের মধ্যে আপেক্ষিক বেগ পড়াইছিলাম, সেই যেহেতু বর্তমানে ফার্স্ট ইয়ারের ক্লাস চলতেছে, সেখান থেকে তোমরা আপেক্ষিক বেগের ভিডিওটা করে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একজনে বললো এই কনসেপ্টটা শব্দের ক্ষেত্রে ছিল কিনা। হ্যাঁ, শব্দের ক্ষেত্রেও ছিল। একবারে আমাদের যে কি বলো জোরে শব্দ, আরেকবার কম শব্দ। তো আমরা এখন শব্দ নিয়ে কাজ করতেছি না, আমরা আলো নিয়ে কাজ করতেছি। এই তরঙ্গের যে কনসেপ্টগুলো যেহেতু আলো এক ধরনের তরঙ্গ, সেই তরঙ্গের কনসেপ্টগুলো কিন্তু আমাদের এখানে আসবে, আস্তে আস্তে আসবে। এই অধ্যায়ে আসবে না, ভৌতালোক বিজ্ঞানে আসবে। তাহলে আসো, ভৌতালোক বিজ্ঞান যদিও আগে হাতে লিখে এই যে কি বলে আমি হোয়াইট বোর্ডে পড়াই নেই, সাদা বোর্ডে পড়াইছি, মানে সাদা কাগজে পড়াইছিলাম, যদিও সেখানে ভিডিও কোয়ালিটি একটু লো ছিল। আমি সামনে পড়াবো, তবে তোমরা আপাতত সেখান থেকে ভৌতালোক বিজ্ঞান দেখে রাখতে পারো, কারো যদি আগে ভাগে দেখার প্রয়োজন হয়। তাহলে আমরা এরপর আস্তে আস্তে আসবো ভৌতালোক বিজ্ঞানে। এবার আসি, তাহলে আমার টার্গেট হচ্ছে কি বের করা ভাইয়া, সময় বের করা। তাহলে আসো আমরা সময়টা বের করি। এবার আসো ভাই কোন সময় বের করব। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। ভালো করে খেয়াল করো, এখান থেকে আলো আসার সময় কিন্তু একটাই ছিল। এখানে আসার পর পি পয়েন্টে মানে মিররে আসার পর যাইয়া আমাদের কাছের মধ্যে আসার পর এটা দুইটা ভাগে বিভক্ত হয়েছে। সো সেখান থেকে আমার স্টার্টিং শুরু। তাহলে আমরা দেখবো হচ্ছে পি থেকে আলোটা এতে গেল, মানে এখান থেকে আলোটা এতে গেল, এ থেকে এখানে আসলো। তাহলে এতটুকু আসাটা আমরা হিসাব করব, কারণ এখানে দুজন একসাথে চলছে, আর এখানে জাস্ট ও এই পি পয়েন্ট থেকে এতে গেল, এ থেকে পিতে আসলো, টোটাল কতক্ষণ লাগলো সেটা আমরা দেখব। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে সে আমাদের কি করবে, সে আমাদের পি থেকে এতে গিয়ে আবার পিতে ফেরত আসতে টোটাল সময়টা। তাহলে আমরা বের করব কি, পি থেকে এতে যাবে, দেন সে কি করবে, এ থেকে পিতে রিটার্ন আসবে,
এর মানে পি থেকে গিয়ে পিতে আসতে কতক্ষণ লাগে সেটা বের করব। তার আগে একটু খেয়াল করে দেখো, আমরা ধরে নিলাম আমাদের পৃথিবীর যে ভ্যালোসিটি, এই ভ্যালোসিটি কিন্তু এদিকে, আর আলোর বেগ সবসময় সি। তাহলে একটু খেয়াল করো, সে যখন পি থেকে এর দিকে যাচ্ছে, সে কিন্তু এদিকে যাচ্ছে। দেখি আমাকে তোমরাই বলো, আমার পৃথিবীর বেগ এদিকে, পৃথিবীর দিকে, এখন পি থেকে এতে যাওয়ার সময় সে এদিকে যাচ্ছে, তাহলে তার ভ্যালোসিটিটা কত হবে আমাকে একটু বলো তো। পি থেকে এতে যাওয়ার সময় তার ভ্যালোসিটি কত হবে টোটাল বলো তো। পি থেকে এতে যাওয়ার সময় পৃথিবীর দিকে যাচ্ছে, এই কমেন্টে বলো ভ্যালোসিটি কত হবে। পি থেকে এতে যাওয়ার সময় ভ্যালোসিটি কত হবে একটু বলো। পি থেকে এতে যাওয়ার সময় ভ্যালোসিটি কত হবে একটু বলো। পি থেকে এতে যাওয়ার সময় ভ্যালোসিটি কত হবে একটু বলো। হ্যাঁ, সি মাইনাস বি। আচ্ছা, আজকে সাডেনলি দেখতেছি মাঝখানে এক সেকেন্ড, যদিও সেটা ক্লাসের জন্য খুব একটা প্রবলেম না, তাও আমি এটা সলভ করবো। এবং ক্লাসের মাঝখানে তো সলভ করতে পারতেছি না, ক্লাসের পর আমি প্রবলেমটা অবশ্যই সলভ করবো। সো আশা করি ক্লাস করতে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, অন্যান্য দিন হয় না, আজকে ফার্স্ট দেখলাম হঠাৎ করে এই প্রবলেমটা, মাঝখানে এক সেকেন্ড আটকায় যায়। এটা কোনো ব্যাপার না, এটা হঠাৎ করে হচ্ছে, তো খুব একটা তোমাদের প্রবলেম হওয়ার কথা না, বুঝতেছো। তাহলে দেখো কনসেপ্টটা বুঝে ভালো করে। আমি মাইক্রোসফট মৌলিতে একটা টাইম খাচ্ছি, কারণ এখানে তোমরা সবাই ভুল করো, এই কনসেপ্টগুলো কারো ক্লিয়ার না, অনেকে যারা পড়ে তাদেরও ক্লিয়ার না। তো আসো এখন একটু খেয়াল করে দেখি। তাহলে আমাদের এখান থেকে দেখতেছি অনেকে আমাদেরকে আনসার দিচ্ছে সি মাইনাস বি। এক্স্যাক্টলি সি মাইনাস বি। কেন? কারণ পৃথিবী যেদিকে যাচ্ছে, পৃথিবীর বেগ যেদিকে, এই আলোর বেগও সেম দিকে। এবার বলো, সে যখন এ থেকে পি এর দিকে আসবে তখন কত হবে বলো তো। সে এ থেকে যখন পি এর দিকে আসবে তখন কত হবে বলো তো। এ থেকে পি এর দিকে মানে রিটার্ন করতেছে, যখন রিটার্ন করতেছে তখন আমাদের কত আসবে বলো তো। রিটার্ন করার সময় কত আসবে? রিটার্ন করার সময় কত আসবে? সি প্লাস ভি। ওকে ভাইয়া, এবার আমরা যে কাজটা করব, এবার হচ্ছে ডিস্টেন্স বের করতে হবে। ডিস্টেন্স কি? পি থেকে যে বি এর দূরত্ব, এই পি থেকে বি এর দূরত্ব পিবি সমান আমরা ধরে নিব ডি। কি ধরে নিব? ডি। এবং পি থেকে যে এ এর দূরত্ব, মানে এই কাছ থেকে এর যে দূরত্ব পি এ, সেটাও আমরা ধরে নিব ডি। সেটা ডি। অর্থাৎ পি থেকে বি বিন্দুর দূরত্ব আর পি থেকে এ বিন্দুর দূরত্ব সেম। বাট অনেক সময় দেখা যায় এই দূরত্ব সেম না। সেম না হলেও যাতে সেম হয় তার জন্য একটা আলাদা করে কাজপাত দেওয়া হয়, যাকে আমরা বলি সমতা বিধানকারী পাথ। সমতা বিধানকারী পাথ। অর্থাৎ এই কাজটা আমার কি করে দে, এই যে আমরা বলতেছি দূরত্ব ডি, সেটার একটা সমতা করে দে, সেটার একটা কি করে দে, সমতা করে দে। সো এটা আমাদের জন্য খুব একটা কাজে লাগবে না, আমাদের ক্যালকুলেশনে কোনো ইফেক্ট ফেলবে না। আমরা জাস্ট মাথায় এটা রাখবো, এই দূরত্ব যা, এই দূরত্ব সেম। এই দূরত্বটা সেম যাতে হয়, মানে এক কথায় ক্যালকুলেশন যাতে সেম হয়, তার জন্য হচ্ছে একটা পাত লাগানো হয়, যাকে আমরা বলি সমতা বিধানকারী পাত। মানে আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। সো আমাদের ওইটা জাস্ট জেনে রাখলে হবে, বাট এটা এখন মাথা থেকে ফেলে দাও। তোমার কথা হচ্ছে এই দূরত্ব যা, এই দূরত্ব কি সেম। তাহলে আমরা বলতে পারি সে পি থেকে এতে যাওয়ার সময় তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি, আবার ব্যাক করার সময় তাও তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি। তাহলে আমরা এখন বলতে পারবো সে যে পি থেকে এতে গেল, টি পি এ সমান কত? আমরা জানি টি ইকুয়ালস টু এস বাই ভি। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি ডিভাইড বাই ভ্যালোসিটি। পি থেকে এতে যাওয়ার সময় ভ্যালোসিটি হচ্ছে সি মাইনাস ভি। আবার টি পি খেয়াল করো তো, অতিক্রান্ত দূরত্ব সেম ডি, আর আসার সময় ভ্যালোসিটি হচ্ছে সি প্লাস বি। এতটুকু আশা করি আমাদের কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। তাহলে সে পি থেকে গিয়ে আবার পি থেকে এতে গিয়ে আবার এ থেকে পিতে রিটার্ন আসতে টোটাল যে সময়, তাকে আমরা প্রকাশ করতেছি টি দ্বারা। টি মানে হচ্ছে এই দুইটার যোগফল, যাওয়ার সময় প্লাস আসার সময়। তাহলে টোটাল সময়টা কত? এই দুইটার যোগফল। তাহলে দুইটাকে যোগ করে দিই, ডি ডিভাইডেড বাই সি মাইনাস বি প্লাস ডি ডিভাইডেড বাই সি প্লাস বি। তাহলে আমরা এখান থেকে যদি করি, তাহলে আমাদের এখানে হবে সি প্লাস সি মাইনাস বি ইন্টু সি প্লাস বি। আর এদিকে যে জিনিসটা হবে, উপরে হবে হচ্ছে আমাদের ডিটা কমন নিয়ে নিতে পারি, আমরা ডিটা কমন নিয়ে নিতে পারি। আর এদিকে ডি যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের কি আসতেছে বলো তো? এখানে আসবে সি প্লাস বি প্লাস
সি মাইনাস ভি, তাহলে আমাদের ভি চলে যাবে, তাহলে আমার নিচে আসবে কি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে আসবে 2c আর এদিকে ডি। এটা হচ্ছে টোটাল টাইম। এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু আমরা বুঝছি কিনা বলো। এতটুকু ক্যালকুলেশন আমরা বুঝছি কিনা একটু বলো, এতটুকু ক্যালকুলেশন আমাদের বুঝে গেছে কিনা? হ্যাঁ, একটা ফি থেকে এতে যাওয়ার সময় আরেকটা, একটা ফি থেকে এতে যাওয়ার সময় আরেকটা এ থেকে ফি, এটা এ ফি হবে। এটা বুঝে নিতে হয়, কিছু জিনিস বুঝে নিতে হয়। তাহলে আমাদের এখান থেকে আমরা পাইলাম কি যাওয়ার সময় প্লাস আসার সময় টোটাল সময়টা একটুকু আমরা বুঝছি কিনা, এই টিটা আমরা বুঝছি কিনা। এখনো কিন্তু টি এর ক্যালকুলেশন শেষ হয় নাই, আমরা আরেকটু ক্যালকুলেশন করব। আগে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো, আমরা মুছে তারপর ক্যালকুলেশন করতে হবে, মুছে তারপর ক্যালকুলেশন করতে হবে। একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো। যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা এটা মুছে ফেলতেছি। মুছে আমরা জাস্ট টিটাকে আগে উপরে লিখি, টিটাকে উপরে লিখি। টিটাকে উপরে লিখলে কি হয়, টিটাকে উপরে লিখলে হয় 2cd ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এতটুকু রাখলাম। ওকে ভাইয়া, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সিটা, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সময়টা। এখন এই সময়টাকে আমরা একটু জেনারেল রূপ দিব। জেনারেল রূপটা কেমন, এখান থেকে দেখো আমরা কি করি, আমরা এখান থেকে সি স্কেটে কমন নিব। সি স্কেটে কমন নিলে কি হয়, সি স্কেটে কমন নিলে হবে 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি 2cd। সুবিধা হলো কি দেখো, সুবিধা হলো এখানে সি এখানে সি, দুইটার মধ্যে একটা কাটাকাটি, যেহেতু দুইটাই সেম সি, তাহলে আমার উপরে থাকে কি, যে উপরে থাকে 2d, নিচে থাকে একটা সি। আর এখানে যেটা আছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। ইনভার্স 1 লেখা যায় কিনা একটুকু আমাকে বলো। 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইনভার্স 1 লেখা যায় কিনা আমাকে একটু বলো। এটা হচ্ছে সময় টি, এটা হচ্ছে সময় টি। আমাদের নিচের জিনিসটাকে উপরে লিখলাম, এটা লেখা যায় কিনা। যদি যায় তার সাথে তোমাকে আমি একটা প্রশ্ন করব। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 দ্বিপদী বিস্তৃতি, ম্যাথ সেকেন্ড তোমরা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এভাবে অসীম পর্যন্ত। আশা করি এই সূত্র সবার জানা আছে, এই সূত্র সবার জানা আছে। যদি জানা থাকে তাহলে কি হবে দেখো, 2d ডিভাইড বাই সি। এবার এখানে কি হয় দেখো, 1 মাইনাস এক্স, এক্সের জায়গায় এটা আছে, তাহলে কি হবে 1 প্লাস এক্স মানে হচ্ছে বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে বি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই সি টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মানে হচ্ছে বি টু দি পাওয়ার 6 প্লাস সি টু দি পাওয়ার 6। এভাবে ডট 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 চলবে অসীম পর্যন্ত। এটা কিভাবে অ্যাপ্লাই করছি সেটা বুঝছো কিনা আগে আমাকে বলো। এটার যে অ্যাপ্লাই করছি সে অ্যাপ্লাই করার প্রসিডিউর বলো। এটা অ্যাপ্লাই করার প্রসিডিউরটা বুঝছো কিনা বলো, যে আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করলাম। দেন হচ্ছে আমরা এটা কাজ করি, সেটা হচ্ছে সূত্রটা মুছে দিই, এটা দ্বিপদী সূত্র। তো এখন আমার কথা হচ্ছে খেয়াল করে দেখো, এখানে যে আমার 1 প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার নিলাম, এরপর যে এগুলো উচ্চঘাত, এর মানে ঘাত আস্তে আস্তে বাড়তেছে না, এবং এগুলো আমাদের পরিহার করব, পরিহার। তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো ভাই কেন পরিহার করবেন, কারণ দেখো ভি আর সি আমরা জানি আলোর ব্যাগটা হচ্ছে 3 × 10⁸। আলোর ব্যাগের তুলনায় এটা যথেষ্ট কম। তাহলে ছোট্ট একটা জিনিসকে অনেক বড় একটা জিনিস দ্বারা ভাগ করলে মানটা যথেষ্ট ছোট হয়। তার উপরে যখন বড় বড় পাওয়ার থাকে সেটা আরও ছোট। এক কথায় এদেরকে আমরা কাউন্ট না করলেও খুব একটা সমস্যা হয় না। ওই কারণে উচ্চ ঘাতগুলো পরিহার করব। এখন তুমি বলতে পারো আমাদের এটাও যদি কাউন্ট না করি, এটা কাউন্ট না করলে ঝামেলা আছে। অর্থাৎ তুমি একটা কাউন্ট করার পর বাকি উচ্চ ঘাতগুলো পরিহারগুলো কোনো সমস্যা হয় না। এটা আমরা ফিজিক্সে অনেক জায়গায় করি। তাহলে আমরা যে কাজটা করব, আমরা শুধুমাত্র একটা নিলাম। ঠিক সেম কনসেপ্ট তোমরা ফার্স্ট ইয়ারের মহাকর্ষ বিকর্ষের মধ্যেও করছিলা।
দুইটা নেওয়ার পর আর নাও নাই, তাহলে আমরা ঠিক সেম কাজটা করলাম। এই যে 2d ডিভাইড বাই c ইন্টু 1 b স্কোয়ার ডিভাইড বাই c স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার সময়। কোন সময়? ওইটা হচ্ছে যে আলোটা আনুভূমিকভাবে গমন করলো, সে ফি থেকে, অর্থাৎ সে আমাদের কাছ থেকে আয়নায় গিয়ে আবার কাছে রিটার্ন আসতে সময়টা লাগছে টি। ঠিক আমাদের এই কাছ থেকে আয়নায় গিয়ে আবার এই কাছে আসতে কত সময় লাগে সেটা আমরা বের করব। তাহলে আমরা প্রথম কাজ কি করলাম? এটা বের করলাম, এটার জন্য সময় বের করলাম, যেটা আমার এভাবে যাচ্ছে তার জন্য সময়টা বের করলাম। এই সময়টা তোমরা বুঝছো কিনা বলো? t = 2d ডিভাইড বাই c ইন্টু 1 + b স্কয়ার বাই c স্কয়ার। এটা হচ্ছে যেটা আমার আনুভূমিকভাবে চলে গেল, প্রতিসরিত যে রশ্মিটা, ওই প্রতিসরিত রশ্মিটা m2 দর্পণে যেটা গেল, m2 দর্পণে যে আলোটা গেল, সেই আলোর টোটাল সময়টা, সেই আলোটা পি থেকে এতে গিয়ে আবার এতে আসতে টোটাল যে সময়টা, সেই সময়টা হচ্ছে এটা। সেই সময়টা আমরা বের করছি। এটা আমরা সবাই বুঝছি কিনা বলি? এটা সবার ক্লিয়ার কিনা? আর আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের পুরো চিত্রটা মুছে আবার নতুন করে আঁকতে হবে, কারণ এবার হচ্ছে আমরা এই দিকেরটা বের করবো। এই দিকেরটা বের করতে একটু ঝামেলা আছে, সেই ঝামেলার জন্য চিত্রটা একটু চেঞ্জ করতে হবে। আগে একটু আমরা বুঝছি কিনা বলি। আর আমি এই টাইম যেটা বের করলাম সেটা আমি কর্নারে লিখে রাখি, t = 2d ডিভাইড বাই c ইন্টু 1 + v স্কোয়ার ডিভাইড বাই c স্কোয়ার। আমি একটু দেখো, এই কনসেপ্টটা কিন্তু আমি খুব একটু স্লোলি পড়াচ্ছি। একটাই কারণ এখানে অনেকের খুবই ঝামেলা মনে হয়। আপনি বললে তোমরা দেখা যাবে ভিতরের জিনিসগুলো তোমাদের ক্লিয়ার না, তখন এমসিকিউ বা রিটেনে ঝামেলা পড়ে যাবা। তো আশা করি এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম থাকার কথা না। বলো। ওকে, সময়টা আমি এখানে লিখে রাখলাম, আর বাকি মানে যে সময়টা বের করছি সেটা এখানে লিখে রাখছি। এটা হচ্ছে আমার আনুভূমিক যেটা গেল। এবার হচ্ছে আমাদের অন্যটার জন্য বের করতে হবে। ভালো করে খেয়াল করে চিত্রটা আমরা আঁকি। এবার একটু ছোটো করে আঁকতে হবে, জায়গা কুলাবে না। এটা হচ্ছে আমার সেই ছোট, আমরা এবার একটু ছোটো করে আঁকি। হ্যাঁ, আমার অর্ধরূপায়িত যে পার্টটা, সেই পার্টটা তার মধ্যে থেকে উপরে গেল। এটা হচ্ছে আমার মিরর 1, এটা হচ্ছে মিরর 1। এই পয়েন্টটার নাম হচ্ছে পি, এটা আলোক উৎস এস, আর এই পয়েন্টটার নাম হচ্ছে ভি, আমাদের আগের মতো করে। এদিকে এটা চলে গেল, এদিকে এটা চলে গেল। এখানে মিরর আছে আমাদের মিরর 2, আর এইদিকে যে গেল আমাদের এই পয়েন্টটাকে আমরা নাম দিছিলাম হচ্ছে এ। এরপর হচ্ছে আমার এদিক থেকে সে বাড়ি খাইয়া এদিকে আসবে। এদিকে আসলে এদিকে আছে আমার একটা টেলিস্কোপ, যে টেলিস্কোপের মাধ্যমে তাকে আমি দেখতেছি। অর্থাৎ যেগুলো আমি ক্যালকুলেশন করতেছি, ক্যালকুলেশন করে আমি পথ পার্থক্য বের করব। যদি পথ পার্থক্য পাই তাহলে আমরা বুঝতে পারবো তাহলে আমার এখানে কি দেখার কথা। পথ পার্থক্য থাকলে আমার এখানে কি দেখার কথা? পথ পার্থক্য থাকলে আমাদের এখানে একটা আমাদের ডোরা দেখার কথা। তো আমি দেখবো আসলে আমি যে ডোরা দেখার পথ পার্থক্যের জন্য এই পরিমাণ ডোরা দেখার কথা, ওই পরিমাণ ডোরা আমি আসলে দেখতেছি কিনা সেটা আমি টেলিস্কোপ দিয়ে পরীক্ষা করব। অর্থাৎ ক্যালকুলেশন করতেছি হাতে, আর টেলিস্কোপ দিয়ে আমরা চোখ দিয়ে দেখব। তাহলে এবার আসো, এবার কথা হচ্ছে, এবার একটু ঝামেলা আছে, এবারে আমাদের একটু ঝামেলা আছে। আচ্ছা, তাহলে আমরা আগে থেকে জানি এখান থেকে আলোটা আমাদের এদিকে যাবে, এরপর একটা আলো প্রতিফলিত এসে উপরে উঠবে, আবার নিচে ব্যাক করবে, আর এদিকে হচ্ছে আমাদের, আর এই টোটাল যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি ভাই ডি ডিস্টেন্স। আর এদিকে একটা আলো আমার এদিকে যাবে, সে আবার রিটার্ন করবে, এই ডিস্টেন্সটাকেও আমরা বলতেছি ডি ডিস্টেন্স। আর এদিক থেকে আবার দুইটা আলো এখানে আসবে,
আমার দুইটা আলোই এখানে আসবে, টেলিস্কোপের মধ্যে ধরা পড়বে দুইটা পার্থক্য। আমরা তো সময়ের পার্থক্য বের করতে, সময়ের পার্থক্য থেকে পথ পার্থক্য বের করব। ওই পথ পার্থক্য যদি আমাদের থাকে তাহলে আমরা বলতে পারবো এখানে হচ্ছে আমার একটা ডোরা দেখা যাবে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখি, তুমি যে এই যন্ত্রটাকে পৃথিবী পৃষ্ঠে রাখছো, পৃথিবী কিন্তু আমাদের কি নয়, পৃথিবী আমাদের স্থির নয়, সে গতিশীল, সে ভি বেগে যাচ্ছে। এখন আমরা ধরে নিচ্ছি আমার চারপাশে একটা কী আছে, ইথার মাধ্যম আছে। আমাদের চারপাশে কী আছে, একটা ইথার মাধ্যম আছে। এই ইথারের কারণে দেখা যাবে হচ্ছে ভাইয়া, এখন তুমি সিম্পল চিন্তা করে দেখো, তুমি আমাদের এখানে আসো, পৃথিবীটা আস্তে আস্তে ঘুরতেছে না? এই পৃথিবীটা ঘুরার কারণে তুমি সোজা একটা আলো মারছো, মানে তোমার আলোটা এদিকে যাওয়ার কথা, সে কি আসলে এখানে যাবে? এখানে যাবে না। কারণ ততক্ষণে দেখা যাবে আমার আলোটা এখানে চলে আসছে, এই মিররটা আমার এখানে চলে আসছে, এই পয়েন্টটাকে আমরা বলতেছি বি প্রাইম। অর্থাৎ সে যখন গতিশীল উপরের দিকের আলোটা স্থির থাকলে, যদি স্থির থাকতো তাহলে উপরে উঠে নিচে নামলো, দেন চলে গেল। তাহলে আমরা দেখতেছি এবার লাল কালারের গুলো কি, গতির জন্য। চারদিকে যে ইথার মাধ্যম আছে, ইথার মাধ্যমের জন্য। তাহলে আমার কি হচ্ছে, যে আলোটা উপর দিকে সোজা যাওয়ার কথা ছিল সে সোজাই যাচ্ছে, কিন্তু পৃথিবী যে গতিশীল তার কারণে একটু ডানের দিকে সরে যাবে না? ডানে সরতে সরতে যে আলোটা উপরে যাওয়ার কথা, সেই আলোটা আমার এখন যাইয়া এখানে পড়বে। যে বি পয়েন্টে যাওয়ার কথা সে এখন কোথায় গেল, বি প্রাইম পয়েন্টে গেল। এরপর এই আলোটা এখান থেকে নিচে নামার কথা না? হ্যাঁ, নিচে নামার ক্ষেত্রে সে যখন সোজা নামবে তাও একটু আগে যাবে না? তাহলে আমার এই সোজা এভাবে না নাইমা সে আমাদের একটা অ্যাঙ্গেলে এদিকে নামবে। তাহলে তুমি বুঝতেই পারতেছো ভাইয়া, আমার অ্যাঙ্গেলে যদি এদিকে নামে তাহলে আমার কি হইতে হবে, আমি একটু এটাকে ডানে আঁকি, না হয় আমার দেখতে বিশ্রী লাগবে। মনে করো মিররটা আমার এখানে আসে, এবার জায়গা লাগবে প্রচুর, বুঝতে হবে ভালো করে। মিরর 2 আর পয়েন্টটা হচ্ছে এ। তাহলে এখানে আসলে বলো তো ভাইয়া, আমার এখানে উপরে যাইয়া নিচে আসার পর সে কী করে, এটার মধ্যে পড়ে না? তাহলে এইটা সে কোথায় চলে যাবে, ও চলে যাবে তখন এখানে, কারণ সব কিছুই তো গতিশীল। এর মধ্যে পড়ে সে নিচের দিকে যাবে না? তাহলে নিচে দিয়ে গেলে টেলিস্কোপটা কোথায় থাকতে হবে, বর্তমানে টেলিস্কোপটা থাকবে এখানে। এই জায়গায় অনেকে জটিলতার সৃষ্টি করে। এবার তাহলে বলো, এখানে ডি হয়, বর্তমানে কি ডি দূরত্ব আছে না? তাহলে এই মিররটা আমার ডানে সরে যাবে, এই মিররটা ডানে সরে সে চলে গেল এখানে। তাহলে মিররটা আমার এখন এখানে আছে, এই পয়েন্টটাকে বর্তমানে বলতেছি এ প্রাইম। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমার সামনের দিকের ক্ষেত্রে এটা কোনো ফ্যাক্ট না, আমরা সি প্লাস বি সি মাইনাস বি ইউজ করে ক্যালকুলেশন করে ফেলছি। বাট এই ক্ষেত্রে তো সি প্লাস বি সি মাইনাস বি করা যাচ্ছে না, কারণ তারা একই ডিরেকশনে না, বিপরীত ডিরেকশনেও না। এখন তারা এমন একটা ডিরেকশন, তাদেরকে একটু অন্যভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আসো ভাইয়া, পি থেকে সে কোথায় গেল, পি থেকে ভি প্রাইমে গেল। এটা কেন, গতির কারণে উপরের দিকেরটা এবার গতির কারণে পি থেকে ভি প্রাইম পয়েন্টে গেল, বি প্রাইম পয়েন্ট থেকে সে এখানে আসলো, এটা ছিল পি। তাহলে বর্তমানে এটাকে বলতে পারবে পি প্রাইম পয়েন্ট। এরপর এটা চলে গেল এ প্রাইম পয়েন্টে, বিটা চলে গেল বি প্রাইম পয়েন্টে। এই ফিগারটা কিনা বলো, আগে আমাকে বলো এই ফিগারটা বুঝছি কিনা। এখানে অনেকেরই সমস্যা হয় যে আমাদের ফিগারটা খুব ভালো করে বুঝে না, ফিগারটা বুঝছি কিনা বলো। পৃথিবী যে গতিশীল, গতির কারণে দেখো না ভাই, গতির কারণে তুমি তাকে উপরে মারলা। সিম্পল কথা হচ্ছে, কোনো একটা বস্তু উপরের দিকে তুমি থ্রো করলা, এখন একবারে আমি সোজা সাপটা একটা হিসাব দিই, একটা বস্তু উপরের দিকে তুমি থ্রো করলা, সোজা উপরে ওঠার কথা, এদিক দিয়ে মনে করো বাতাস আসতেছে, তাহলে সে যেটা সোজা উপরে ওঠার কথা, বাতাসের কারণে সে এদিকে যাওয়ার কথা না, আলটিমেটলি সে কি হবে, সোজা উপরে না উঠে এদিকে বাতাসের ভেলোসিটি এদিকে তার চলে যাবে। ঠিক সেম কাজটা আমাদের এখানে হয়েছে। আর পৃথিবীর ভেলোসিটি তো নির্দিষ্ট ধ্রুবক ভি বেগে চলতেছে, আর আলো তো সি বেগে যাচ্ছে। তাহলে আমরা সেই জিনিসটা আমরা এখানে দেখাচ্ছি, আগে বলো এটা বুঝছি কিনা। আচ্ছা, ওটা তো বললাম, আমার যদি এটা স্থির থাকতো, পৃথিবী যদি স্থির থাকতো, সে উপরে গেছিল, উপরে যেত। একবার সিম্পল একটা হিসাব, এখানে দেখো, একটা বল তুমি থ্রো করলা, সে
উপরে গিয়ে এতটুকু উঠলো, দেন আবার নিচের দিকে নেমে গেল। এবার তুমি যখন বলটা থ্রো করলা, তুমি যখন বলটা উপরের দিকে থ্রো করলা, ওই মুহূর্তে এদিক থেকে একটা বাতাস বইতেছে। কি বইতেছে? বাতাস। এই বাতাস বলটাকে কি এদিকে ধাক্কা দিবে না? তাহলে বাতাসের ধাক্কার কারণে এবার বলটা কি হবে? এই বাতাসের ধাক্কার কারণে লব্ধি বরাবর সে এদিকে চলে যাবে। অর্থাৎ যে বলটা আমার সোজা উপরে এখানে যাওয়ার কথা ছিল সে এখানে চলে গেল। নামার সময় তো বাতাসটা আছে, এই যার কারণে সে সোজা না পড়ে সে আমার বাতাসের ভেলোসিটির কারণে একটু ডান দিকে করে এখানে যেয়ে পড়বে। তাহলে খেয়াল করে দেখো, যে উপরে উঠে নিচে নামার কথা ছিল কখন? যখন স্থির, মানে তার তো ব্যাগ এদিকে আসেই। বাট যখন আমার বাতাস আসলো, বাতাসের কারণে কি হলো? সে আমার এদিকে যাইতে চাইছিল, বাতাস তাকে ধাক্কা দিয়ে এদিকে নিয়ে গেল, অটোমেটিক সে এদিকে চলে গেল। এখানেও ঠিক সেম কাজ। আলোর ব্যাগ এদিকে, এখন আলোর ব্যাগ তো সি আসেই। এই আলোটা আমার পৃথিবী যখন গতিশীল, এই আলোটা আমাদের পৃথিবীর কারণে পুরো যে আমার সিস্টেমটা, এই পুরো সিস্টেমটা গতিশীল হয়ে যাচ্ছে না। আমি বর্তমানে কি? আমি পৃথিবী পৃষ্ঠে আছি, তাহলে বর্তমানে আমিও পৃথিবী যে গতিতে গতিশীল সেই গতিতে গতিশীল না? অবশ্যই। তাহলে আমরা বলতে পারি সে আগে যেখানে ছিল, মনে করো এটা যদি পৃথিবী বলি, সে আগে যদি এখানে থাকে, কিছুক্ষণ পরে যখন সে আবার আলোটা এখানে আসলো, সে এই পুরো সেটআপটা তখন এখানে নাই, তখন সেটআপটা এখানে চলে গেছে। কেন? কারণ পৃথিবী তো কন্টিনিউয়াস মুভমেন্ট করতেছে। এই মুভমেন্ট করার কারণে সে কিন্তু একটু সামনের দিকে আগায় গেল। এর মানে সব অ্যাপারেটাস সামনের দিকে আগায় যায়, কিন্তু আলো তো উৎপন্ন হয়েছিল এখান থেকে। এই আলোটা আস্তে আস্তে সোজা না যাইয়া পৃথিবীর গতির কারণে, পৃথিবীতে এইদিকে গতিশীল বিবেগে, এই পৃথিবীর গতির কারণে সে এদিকে গেল, এখান থেকে ধাক্কা খেয়ে এখানে আসলো, এরপর আবার নিচের দিকে চলে গেল। তো ধাক্কা খেয়ে যে এখানে আসলো, এখানে আসার পর তো আমার এই যে এই পার্টটা থাকা লাগবে না? অটোমেটিক আমার পৃথিবীর গতির কারণে ওই পার্টটা এখান থেকে এখানে চলে গেছে, এই দর্পণটা এখান থেকে এখানে চলে গেল, এই দর্পণটা এখান থেকে এখানে চলে গেল। ওই নতুন পজিশনগুলোকে নাম দিচ্ছি, বিটা হয়ে গেল বি প্রাইম, ফিটা হয়ে গেল ফি প্রাইম, এটা হয়ে গেল এ প্রাইম। নতুন পজিশন, সে একটু ডান দিকে সরে গেল, আর আলোর গতিপথটা একটু। এবার বুঝছো কিনা বলো? আমি তোমাদের বুঝার সুবিধাতে এই যে বলের ব্যাখ্যা দিচ্ছি। বল দিয়ে ব্যাখ্যা দিলে নাকি অনেকের একটু মজা লাগে। একজন বলল বলকে তো বাতাস ধাক্কা দিচ্ছে, কিন্তু আলোকে কে ধাক্কা দিচ্ছে? ওই যে আমি তো বললাম পৃথিবী তো ঘুরতেছে রে বাপ। এই পৃথিবীটা কি স্থির আছে নাকি? পৃথিবী তো ঘুরতেছে, তো আলোটা কোথায়? পৃথিবী পৃষ্ঠেই তো। এই আমরা তো তখন কল্পনা করে নিচ্ছি, যখন এই এক্সপেরিমেন্ট করতে তখন তো আমি কল্পনা করে নিচ্ছি চারপাশে ইথার আছে, তো ইথারের মধ্যে দিয়ে যখন আলোটা যাচ্ছে, তো ইথারটাও গতিশীল না? ইথারের মধ্যে দিয়ে মুভমেন্ট করতেছে, সবকিছুই তো ওইদিকে মুভমেন্ট করতেছে। এই সবকিছু ওইদিকে মুভমেন্ট করার সময় আলো যে মাধ্যম দিয়ে যাচ্ছে সেখানে আলোটাও মুভমেন্ট করতেছে। ওইটাই তুমি বলতেছো কে ধাক্কা দিচ্ছে? যে পৃথিবী যে ঘুরতেছে তুমি সেটা কাউন্ট করবে না? পৃথিবী যে ঘুরতেছে সেটা কাউন্ট তো তোমার করতে হবে, সেটাই আমরা কাউন্ট করতেছি। এই জিনিসটা অনেকেই বুঝে না। আচ্ছা, সাইড আমাদের বললো ইথার মাধ্যম বলতে কিছু নাই। আরে বাপ, ইথার মাধ্যম বলতে কিছু নাই সেটা তো প্রমাণ হয়েছে এই পরীক্ষার পরে। পরীক্ষার আগে তো সবকিছু ওইভাবে প্রমাণ করতেছি। তুমি দেখবা একটু পরে, তুমি দেখবা সেটা হচ্ছে কি, ইথার যদি থাকতো তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করতাম। করার পর আমি দেখবো, আমি ক্যালকুলেশন করে দেখবো এটা পথ পার্থক্য আছে। পথ পার্থক্য যেহেতু আছে, এর মানে এখানে আমার ব্যতিসার দেখার কথা, কিন্তু এটার দিকে তাকায় দেখবো কোনো ব্যতিসার দেখা যায় না। এর মানে কি? আসলে নাই। যা কাউ চিন্তা করছিলাম সব ভুল। ওই ভুল জিনিসটা আমরা পড়তেছি। এক্সপেরিমেন্টটা ঠিক আছে, এক্সপেরিমেন্ট যখন করতেছে তখনও সায়েন্টিস্টরা জানি ইথার বলতে কিছু একটা আছে। এক্সপেরিমেন্ট করার পরে যাইয়ে চিন্তা করছে আসলে ইথার বলতে কিছু নাই। সো এখন ইথার আছে, এখন ইথার আছে। যখন আমি এক্সপেরিমেন্ট করতেছি এখন ইথার আছে। কিন্তু সবার সেই কমন প্রশ্ন, আলো কেন বাঁকা হলো? আচ্ছা তুমি আমাকে বলো, সিম্পল কথা, দেখো ভালো করে খেয়াল করো।
ভালো করে খেয়াল করো, এখান থেকে একটা আলো উৎপন্ন হলো, উপর দিকে মারলো, উপর দিকে টাইনা রাখলাম, নিচে নিচে চলে আসার কথা। এবার ভালো করে খেয়াল করো, তোমার যেহেতু সেভাবে হচ্ছে না, তোমাকে একটু অন্যভাবে বলি। এটা একটা গাড়ি, এই গাড়িতে তুমি যে কাজটা করলা, তুমি এখানে দাঁড়ায় আসো, তুমি এখানে দাঁড়াইয়ে এখান থেকে একটা টর্চ মারলে তোমার কাছে মনে হবে আলোটা উপরে উঠে এখানে টাইনা আছে, সে নিচে নেমে গেল। কিন্তু আলোটা উপরে উঠে নিচে নামতে নামতে আমার গাড়িটা কিন্তু গতিশীল। সো ওই মুহূর্তে গাড়িটা মনে করো চলে গেল এখানে, গাড়িটার নতুন পজিশন এটা, গাড়ির নতুন পজিশন হচ্ছে এটা, অর্থাৎ গাড়িটার আগের জায়গায় নেই। এর মানে বর্তমানে কিন্তু তুমি এখানেই আসো। তাহলে খেয়াল করো, তো আমরা যে জিনিসটা বলতে পারলাম, তাহলে আলো উপরে উঠে এখানে আসতে যে সময় লাগছে, ওই সময় কিন্তু আমার গাড়িটা এখানে চলে গেছে। এর মানে তুমি এখান থেকে মারছিলা, তোমার কাছে মনে হয়েছে আবার তোমার হাতেই আসছে, কিন্তু তোমার হাতে আসছে, তোমার হাত তো আর হাতের জায়গায় নেই, তুমি নিজেই এখন এখানে। জিনিসটা বুঝো, যখন টর্চ মারতেছ তখন তুমি এখানে, আলো উপরে উঠে নিচে নামতে নামতে তুমি চলে গেছো এখানে। কেন? গাড়িটা তো চলতেছে, এই গাড়িটা চলতেছে। তাহলে আমার প্রশ্ন হলো, এই আলোটা এখান থেকে এখানে কেমনে গেল? আলো তো আমার এখান থেকে যাই এখানে থাকার কথা না। আমার এই গাড়িটা যে গতিশীল, এই গতিশীল হওয়ার কারণে আস্তে আস্তে গাড়ি আগাচ্ছে, এমন আস্তে আস্তে আলোটা বাঁকাচ্ছে, বাঁকতে একসময় সে আবার এখানে চলে গেল। মানে জিনিসটা এরকম। অর্থাৎ তুমি তো, গাড়ি তো গতিশীল, এই যে সেই গাড়িটাকে এখন তুমি পৃথিবীর সাথে চিন্তা করো, পৃথিবী তো গতিশীল, এই গতিশীল পৃথিবী হওয়ার কারণে সব কিছুই সামনের দিকে গতিশীল, যার কারণে সে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। সো চিন্তা ভাবনা একটু উন্নত করতে হবে। তুমি আধুনিক পদার্থবিজ্ঞান আছো, সো তোমাকে অনাধুনিক চিন্তা করলে হবে না, আধুনিক চিন্তা করতে হবে। এবার বুঝছো কিনা বলো? বলো, নতুন একটা এক্সাম্পল দিলাম, এই গাড়ির এক্সাম্পল। এবার তুমি বুঝতেছো কিনা? সিম্পল হিসাব, এখান থেকে আমি লাইট মারলাম, আমার কাছে মনে হয়েছে উপরে উঠে আবার নিচে নামছে, কিন্তু উপরে উঠে নিচে নামতে নামতে আমি তো এখানে নাই, আমি এখান থেকে মারছি, উপরে উঠে নিচে নামলো। বাট ততক্ষণ এই যে দেখো, এখান থেকে মারলাম, আমি কিন্তু অটোমেটিক এদিকে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যাচ্ছি না, আলো উপরে উঠে নিচে নামলো। এর মানে আলো মারছিলাম এখান থেকে, আমি যেহেতু গতিশীল, মানে পুরো আমি না, পুরো সিস্টেমটাই গতিশীল। এই পুরো সিস্টেমটা গতিশীল হওয়ার কারণে উপরে উঠা আস্তে আস্তে এইদিকে চলে যাচ্ছে। এর মানে পুরো সিস্টেম দেখো, আমি তো বলছি পৃথিবীর চারপাশে এমন একটা মাধ্যম আছে যার নাম ইথার। এর কারণে আমার পুরো সিস্টেম, পৃথিবী সহ পুরো সিস্টেম গতিশীল, যার কারণে সবাই সামনের দিকে যাচ্ছে। এবার বুঝছো কিনা বলো? যাদের কনফিউশন ছিল তারা এবার বুঝছে কিনা বলো? যে গাড়ির এক্সাম্পল দিলে সবাই বুঝার কথা। তুমি ছিলা লাইট নিয়ে এখানে, এখন চলে গেছো এখানে, কেন? গাড়ি গতিশীল। এই টাইমের মধ্যে সে কিন্তু উপরে উঠে নিচে নামছে, তোমার হাতের মধ্যে আছে, বাট হাত তো হাতের জায়গায় নেই, হাত এখানে আছে। এই বলো, বুঝছো কিনা? টপিকসটা নিয়ে অনেকে ঝামেলা করবো, ওই জন্য খালি মাইক্রোসফট মূল্য নিয়ে পুরো একটা ক্লাস নিচ্ছি, যাতে করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। কারণ এখানে তোমরা চিন্তাভাবনা উন্নত করবা, পুরো অধ্যায়ে মজা পাবা, এবং আধুনিক পদ্ধতি সেই লেভেলে পড়ানো হবে, কোনো সমস্যা না। আমার অত্যন্ত প্রিয় একটা অধ্যায়, যদিও আমাদের সময় কেউ খুব সুন্দরভাবে বুঝাতে পারে নাই। এই অধ্যায়টা কিন্তু খুবই মজার অধ্যায়, যদি তুমি প্রপারলি বেসিকগুলো নিতে পারো। মাথাটাকে একটু শক্ত রাখতে হবে। আচ্ছা, এবার আমি ধরে নিলাম, আমার একটু ভালো করে খেয়াল করো, এখন আলো উপরে উঠে আবার নিচে নামবে, তো উপরে উঠার সময় তো সে এখানে উঠে গেল, নামার সময় এখানে আসলো। তাহলে আলোটা পি থেকে বি প্রাইমে যাবে, বি প্রাইম থেকে পি প্রাইমে আসবে, ওই সময়টাই আমাকে বের করতে হবে। তো আমি ধরে নিলাম সে এখান থেকে এখানে যাইতে যে সময় লাগে, বুঝতেই পারতেছো, এখান থেকে এখানে আসতে সেম টাইম লাগে। এই টাইমটাকে নাম দিলাম T1, এই টাইমটাও হবে T1। তাহলে বুঝতেই পারতেছি এখান থেকে এখানে যাইতে সময় লাগে T1,
এখান থেকে এখানে যাইতে তাও সময় লাগে t1, তাহলে টোটাল যে সময় তাকে আমি নাম দিচ্ছি t প্রাইম ইকুয়ালস টু 2t1 বলা যায়। এই t প্রাইমটাই আমাকে বের করতে হবে। আগে আমাকে বলো এটা বুঝছি কিনা, আগে আমাকে বলো এটাই বুঝছি কিনা। এই যে t প্রাইম, এই t প্রাইম ইকুয়ালস টু 2t1 এটা আমরা বুঝছি কিনা, t প্রাইম ইকুয়ালস টু 2t1, অর্থাৎ সে উপরে উঠতে যে টাইম লাগবে নিচে নামতে সেম টাইমটা লাগবে। তাহলে আমি একটা যদি বের করতে পারি দুইটা বের করা হয়ে গেছে, তাহলে আমাদের t1 প্লাস t1 মানে টোটাল 2t1। সো আমার টার্গেট হচ্ছে এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ t1, যদি সেটা জানি t1 প্রাইমটা t প্রাইমটা আমরা পেয়ে যাব। এই t প্রাইমটা হচ্ছে উপরের দিকে যে আলোটা গেছিল সে এখান থেকে গিয়ে আবার এখানে আসতে কত সময় লাগছে সেটা আমরা বের করতেছি। বলো আমাদের বুঝছি কিনা। এটা কেন 2t1 হয়েছে সেটা বুঝছি কিনা, আগে আমাকে এটা বলো। এটা কেন 2t1 হয়েছে সেটা বুঝছি কিনা। অনেকে একজন প্রশ্ন করলো তাহলে ইথারের সাপেক্ষে কোনো বস্তুর গতি কেন পরম গতি হবে। দেখো ইথার বলতে তো আসলে কোনো কিছু নাই, আমরা এক্সপেরিমেন্টটা যতক্ষণ করবো ততক্ষণ ইথার আছে, এক্সপেরিমেন্ট করার পর আমরা নিজেরাই স্বীকার করে নিব আসলে ইথার বলতে কিছু নাই। সো ওই জন্য এটাকে আমাদের এই পরীক্ষাকে বলা হয় না আধর্মী পরীক্ষা, মানে যেটা বের করতে গেছি সেটা বের না করে উল্টা একটা করছি। যেমন আমাদের ভার্সিটিতে হচ্ছে, তোমরা জানো কিনা জানি না, তোমরা ইঞ্জিনিয়ারিং যখন কমপ্লিট করবা তখন 4th ইয়ারে একটা কাজ করতে হয় যাকে আমরা বলি থিসিস। এই থিসিস মানে হচ্ছে তুমি কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করবা, কোনো একটা জিনিস নিয়ে তুমি স্টাডি করবা, অর্থাৎ তুমি এক কথায় তুমি 4 বছর তার উপর ডিপেন্ড করে তোমাকে কিছু একটা এক্সপোজ করে আসতে হবে। তো সেই জিনিসটা এক্সপোজ করার ক্ষেত্রে দেখা গেছে এক একজনে এক এক জিনিস নিয়ে আমাদের স্টাডি করে। তোমার স্টাডি বলতে সেখানে তোমাকে এক্সপেরিমেন্ট করে দেখাইতে হবে, মানে তোমরা যেরকম এক্সপেরিমেন্ট করো এক কথায় তোমাকে কিছু একটা বানাইতে হবে। সেক্ষেত্রে আমার যেদিন আমাদের হচ্ছে এটা দুইটা ধাপে হয়, একটাকে আমরা বলি হচ্ছে প্রপোজাল আর একটা হচ্ছে আমাদের ফাইনাল থিসিস, মানে 2 ধাপে দিতে হয়। প্রপোজাল মানে হচ্ছে তুমি তোমার প্রস্তাবটা দিলা, মানে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে তুমি বলবা যে তুমি কি কি নিয়ে কাজ করতেছো, সেই কাজ করে তোমার লাভটা কি, সেই কাজ করে তুমি কি রেজাল্ট পাবা। মানে রেজাল্ট পাবা মানে কি তুমি রেজাল্ট পাইতেও পারো না পাইতে পারো, মানে এস্টিমেট আমি কি রেজাল্ট পাইতে পারি, এগুলো সবগুলো নিয়ে একটা স্লাইড বানাইতে হয়, সেই বইটা স্যারদেরকে দিতে হয়, স্যাররা বইটা দেখে দেন তোমাকে অ্যাপ্রুভ করবে, হ্যাঁ এটা নিয়ে তুমি কাজ করতে পারো। যদি ওনারা পারমিশন দেয় ওটা নিয়ে কাজ করতে পারবা, এরপর ফাইনালি ওইটা কাজ করে তোমাকে দেখাইতে হবে। আর যদি পারমিশন না দেয় হবে না। তো আমার যেদিন ছিল তো আমার প্রপোজাল শেষ, খালি হচ্ছে আমার কাজ কী করবো সেটা জানি, এখন কাজটা করে থিসিসটা সাবমিট করব। তো আমার প্রপোজাল শেষ, তো প্রপোজালের দিন ফাইনাল যেদিন প্রেজেন্টেশন দিতে গেলাম সেদিন আরেকজনকে ধরছে, সে এমন একটা প্রপোজাল নিয়ে আসে যেই প্রপোজালটা স্যার আসলে আমরা তো হচ্ছে মনে করি বিএসসি কমপ্লিট করতেছি, যেসব স্যাররা আমাদের সামনে বসে আমাদের লেকচার শুনে ওনারা হচ্ছে পিএইচডি হোল্ডার। তো পিএইচডি হোল্ডার স্যাররা বুঝতেই পারতেছে যে আসলে এখান থেকে কেমন রেজাল্ট আসার কথা। সিম্পল একজনে একটা করলো, স্যাররা কয়েকজনে বলতেছে এটা হবে না, এটা হবে না, এখন ও বলতেছে না স্যার হবে, ও স্যাররা বলতেছে হবে না, এটা হবে না, হওয়ার কোনো চান্স নেই, এটা এই কারণে হবে না। তো দেন হচ্ছে আমাদের একজন স্যার আছে আমাদের ডিপার্টমেন্টে খুবই ফেভারিট একজন স্যার, ওই স্যার বলল এটা না হলে তো কোনো সমস্যা নাই, জিনিসটা হচ্ছে কি তুমি যে এক্সপেরিমেন্ট করবা, তুমি এক্সপেরিমেন্ট করার পর এটা করতে চাচ্ছ বাট এটা হচ্ছে না, এটাও তো এক ধরনের এক্সপেরিমেন্ট, যাতে করে ভবিষ্যতে কেউ কাজ না করে। তাহলে আমাদের এক্সপেরিমেন্ট অনেক ধরনের হইতে পারে, তুমি চাচ্ছ রেজাল্টটা পাবা কিন্তু তাহলে ভবিষ্যতে এটা নিয়ে আর কেউ কাজ করবে না, কেন? কারণ তুমি অলরেডি স্টাডি করে দেখছো এটা হচ্ছে না। হ্যাঁ, এই যে এটাও ঠিক সেম টাইপসের, যে তোমরা এতদিন সবাই ইথার আছে চিন্তা করছে, উনারাও চিন্তা করছে ইথার আছে, এই ইথার আছে চিন্তা করে করে আগাইয়ে শেষ পর্যন্ত বিশ্বাস করতে সক্ষম হয়েছে যে ইথার বলতে আসলে কিচ্ছু নাই, এটা এক ধরনের এক্সপেরিমেন্ট। তো আমরা সেই জিনিসটাই করতেছি আসলে। আচ্ছা এবার আসি, তাহলে আমরা এটা বুঝছি, তাহলে সময়টা এখন আমাকে t1 বের করতে হবে। আসো আমরা t1 বের করি। তো t1 বের করতে হলে প্রথমে দেখো তুমি পি থেকে যে সে বি প্রাইমে যাবে, হ্যাঁ, তার অতিক্রান্ত দূরত্ব বলতেছি কি ভাইয়া, এটাকে আমরা বলতে পারতেছি হচ্ছে পি বি প্রাইম। এই পি থেকে বি প্রাইমের দূরত্ব, তো আমরা কি জানি দূরত্ব এস ইকুয়ালস টু ফর্মুলা কি বিটি না, তাহলে পি থেকে বিতে যাওয়ার সময় তার বেগ কত, তার বেগ হচ্ছে সি, সময় লাগে t1, তাহলে আমরা পি থেকে বি প্রাইমটা পেয়ে গেলাম। এরপর আমরা মনে করো
এখানে যে আমাদের এই পয়েন্টটা, এই পয়েন্টের একটা নাম দিই আমরা, কি দিলাম, এ বি দিলাম, সি দিয়ে, এবার সি। তাহলে খেয়াল করে দেখো এই বি প্রাইম থেকে যে সি, এই সি এর যে দূরত্ব, এই যে বি প্রাইম থেকে সি, এটা কত বলো তো, কেউ পারো কি না? বি প্রাইম সিটা কত? এই বি প্রাইম সিটা হচ্ছে ডি, যেটা আমরা আগে থেকে ধরে নিছি, তাহলে ডি। এরপর বাকি থাকে বিসি, ফিসি, এই যে এই অংশটা, মানে আমরা এই পুরোটাকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতেছি। সমকোণী ত্রিভুজ চিন্তা করে, কারণ তুমি তো একটা বের করতে পারলে আরেকটা বের হয়ে যাচ্ছে, সো আমি পুরোটা চিন্তা করার দরকার নাই। এই সমকোণী ত্রিভুজ চিন্তা করলে এটা ডি আমি জানি, এটা সিটি ওয়ান। এবার হচ্ছে ফিসি বের করব। তুমি ফিসি যখন বের করতেছ, তাহলে দেখো তো এখন তো আলো তো এদিকে যাচ্ছে না, না, তুমি যখন এটা চিন্তা করতেছ তখন আলো কিন্তু এদিকে যাচ্ছে। সো তোমাকে এই দূরত্ব যখন চিন্তা করবা, এই যে সে এখানে ছিল, এখান থেকে সে এখানে চলে আসলো, কি জন্য আসলো? পৃথিবীর ব্যাগের কারণে। তাহলে আমরা বলতে পারি এই যে পি থেকে সি বিন্দু দূরত্ব ফি সি, এটা হচ্ছে পৃথিবীর ব্যাগ। কতক্ষণ ধরে সে সামনে দিয়ে গেছে? অবশ্যই সিম্পল হিসাব টি ওয়ান ধরে, কারণ সে এখান থেকে টি ওয়ান সময়ে এখানে গেল, এর মানে পৃথিবী তখন এখান থেকে এখানে চলে গেল পৃথিবীর কারণে। তাহলে পৃথিবীর ক্ষেত্রে সময়টা সেম, একই সময়ে সে এখানে গেল, পৃথিবীটা এতটুকু আগাইলো, তাহলে আমরা বলতে পারি টি ওয়ান। এখন তুমি যদি এই সমকোণী ত্রিভুজের মধ্যে চিন্তা করো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজটা কে? ফি ভি, তাহলে আমি ফি ভি প্রাইম, তাহলে ফি ভি প্রাইম স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই লম্ব স্কয়ার হচ্ছে বি প্রাইম সি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে ফি সি স্কয়ার। এবার তুমি ফি ভি মান কত, তাহলে এটাকে স্কয়ার করলে সি স্কয়ার টি ওয়ান স্কয়ার ইকুয়ালস টু, এখানে করলে কত হয়? ডি স্কয়ার, আর ফি সি মানে হচ্ছে বি স্কয়ার টি ওয়ান স্কয়ার। আমার কাজ হচ্ছে টি ওয়ান বের করা, তাহলে এই দুটোই যেহেতু আমার টি ওয়ান, তাহলে আমরা এইটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে হবে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু টি ওয়ান স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার ডি স্কয়ার। তাহলে আমরা টি ওয়ান স্কয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি? ডি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার মাইনাস বি স্কয়ার পাচ্ছি। এতটুকু আমরা বুঝছি কিনা? তাহলে আমরা এখান থেকে জায়গাও তো নাই, আচ্ছা এখান থেকে চিন্তা করি, তাহলে আমাদের এখান থেকে বলতে পারতেছি আমাদের টি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু, যেহেতু আমরা ডি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি টি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে রুট করে দিলে কি হয়? ডি স্কোয়ারকে রুট করলে ডি হয়, আর এটাকে রুট করলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। এটা হচ্ছে কি? টি ওয়ান পাচ্ছি, টি ওয়ান। তো আমার কথা হচ্ছে এই যে আমার টি প্রাইম বের করার জন্য টি ওয়ান লাগবে, টি ওয়ান বের হয়ে গেল। এখন টি ওয়ানটাকে জাস্ট একটু সাজাবো, তার জন্য আমার জায়গা লাগবে। যে ওই জায়গাটা ক্রিয়েট করার জন্য আগে তোমরা আমাকে বলো যে এই ক্যালকুলেশনটা তোমরা বুঝছো কিনা, এই ক্যালকুলেশনটা বুঝছো কিনা বলো। আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। ক্যালকুলেশনটা তোমরা বুঝছো কিনা বলো, মানে এখান থেকে ক্যালকুলেশন করে যে এখানে আসলাম, তাহলে সিম্পল হিসাব, আলোর বেগে যাচ্ছে টি ওয়ান সময় ধরে, আমাদের টি ওয়ান সময় ধরে, আর এটা ডি আমরা জানি, সেখান থেকে এস ইকুয়ালস টু বিটি ফর্মুলা করলাম। এরপর আমাদের এই যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের ফর্মুলা করে আমি এখান থেকে টি ওয়ানটা বের করে নিলাম। আর এখানে প্লাস মাইনাস কেন আসে নাই? কারণ সময় ঋণাত্মক হইতে পারে না, ওইখানে শুধু ধনাত্মক আসলো। তাহলে এবার আমরা এটা পুরোটা মুছে ফেলি। তাহলে আমাদের এখান থেকে টি ওয়ান কত আসলো ভাইয়া? টি ওয়ান ইকুয়ালস টু আসলো ডি ডিভাইড বাই রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো আমি এই যে এটার মতো নিতে চাচ্ছি, এটার মতো আনতে চাইলে আবার আগের মতো তুমি একটা কাজ করো, ডি ডিভাইডেড বাই এই যে রুট ওভার এখানে যেটা আছে সি স্কোয়ার কমন নিলে কি হয়? ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি হয় দেখো তো, এখানে যে জিনিসটা হবে আমাদের ডি ডিভাইডেড বাই এই যে রুট ওভার সি স্কোয়ার মানে হচ্ছে সি, আর এখানে থাকবে রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। তাহলে এটা কার মান? টি ওয়ানের মান। তাহলে টি প্রাইম সমান কত? 2t1, এর মানে আমরা বলতে পারি 2 ইন্টু এটা, তাহলে আমরা লিখতে পারি 2d ডিভাইড বাই সি ইন্টু আমাদের 1 বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। এর মানে এক কথায় এখানে 2 গুণ করে দিলে টি প্রাইমটা পেয়ে গেলাম। এবার আমরা ওইদিকে ক্যালকুলেশনগুলো একটু মুছে দিই। হ্যাঁ, ওইদিকে ক্যালকুলেশনগুলো একটু মুছে দিই, এটাকে একটু, তাহলে এটা গেল আমরা টি প্রাইম পেয়ে গেলাম। এই টি প্রাইমের হচ্ছে এই ক্যালকুলেশনটা। এবার সিম্পল হিসাব হচ্ছে আগের মতো এটাকে উপরে তুলো, উপরে তুললে কি হচ্ছে দেখো, আমাদের টি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 2d ডিভাইড বাই সি আছে, তাহলে 2d ডিভাইড বাই সি, আর 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার যেটা তার উপর কিন্তু রুট আছে, রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, তাহলে
ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। কেন মাইনাস হাফ দিয়েছি বুঝছো তো? আশা করি বুঝার কথা। মাইনাস হাফ দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে ভাইয়া আমাদের এখানে হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে রুটের উপরে তো পাওয়ার হাফ, উপরে উঠলে কি মাইনাস হাফ হয়ে যায় না, সেটাই হলো। এবার হচ্ছে আমাদের ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা তো জানো, ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু এক্স স্কোয়ার। এবার কন্টিনিউয়াসলি যাবে। তার মধ্যে থাকা আবার আগের মতো উচ্চঘাত পরিহার করে শুধু প্রথম দুইটা নিব। তাহলে প্রথম দুইটা নিলে কি হয়, ওয়ান প্লাস এন এক্স, তাহলে বলতে পারি টু ডি ডিভাইড বাই সি, এখানে হয় ওয়ান প্লাস এন, এন মানে কত মাইনাস হাফ, এন এক্স, এক্স মানে কত এই মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এটা, এখান থেকে তোমরা পেয়ে যাবা টু ডি ডিভাইড বাই সি, আর এদিকে হচ্ছে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই টু সি স্কোয়ার। শেষ, আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার টি প্রাইমের মান। তো আমার টার্গেট ছিল এটাই বের করা। টি এর মান আমরা আগে বের করছি, টি এর মান প্রাইমের মান আমরা এখন বের করলাম। এই দুটি ইকুয়েশন আমাদের লাগবে। এটা হচ্ছে টি প্রাইম, এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি প্রাইম, এটা হচ্ছে টি। টিটা হচ্ছে সামনে গিয়ে আবার আসতে, আর টি প্রাইমটা হচ্ছে উপরে গিয়ে আবার নামতে। তাহলে টি এবং টি প্রাইম দুইটা আমার ক্যালকুলেশন করা শেষ। এই দুইটাকে এখন আমি উপরে লিখতেছি। এই দুইটাকে এখন আমি উপরে লিখি। তাহলে আমাদের কাজ প্রায় শেষ, আমরা শেষ পর্যায়ে। তাহলে আমি টিটাকে লিখি, টি ইকুয়ালস টু পাইছি কত, টু ডি ডিভাইড বাই সি ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। আর টি প্রাইম সমান কত পাইলাম, টু ডি ডিভাইড বাই সি ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই টু সি স্কোয়ার। আচ্ছা আমাকে কেউ বলো তো টি এবং টি প্রাইমের মধ্যে কোনটা বড় কোনটা ছোট একটু বলো তো। টি প্রাইমের মধ্যে কে বড় কে ছোট একটু কমেন্টে বলো। টি প্রাইমের মধ্যে কে বড় কে ছোট আমাকে একটু কমেন্টে বলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি টি প্রাইমটা হচ্ছে টি এর থেকে ছোট, কারণ হচ্ছে আমার এখানে ওয়ানের সাথে যেটা যোগ হচ্ছে এখানে তার অর্ধেক যোগ হচ্ছে। তাহলে বুঝতে পারতেছি এটা একটু ছোট, কারণ এই টার্মটা এই টার্মের থেকে বড়। তাহলে এটা বড় এটা ছোট, তাহলে আমরা বলতে পারি এটা ছোট। তাহলে আমরা বলতে পারি সময়ের যে পার্থক্য ডেল্টা টি মানে কি, আমরা একটা থেকে একটা কি করে দিব, বিয়োগ করে দিব। কার থেকে কি বিয়োগ করবো, বড়টা থেকে ছোটটা, টি মাইনাস টি প্রাইম। তাহলে টি এর মান কত, টি এর মান হচ্ছে টু ডি ডিভাইড বাই সি, আমরা ডাইরেক্ট কমন নিয়ে নিই। প্রথমটা থেকে পরেরটা বিয়োগ করলে ওয়ান প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু সি স্কোয়ার। এবার যদি তুমি ক্যালকুলেশন করো কি পাচ্ছ, টু ডি ডিভাইড বাই সি, ওয়ান ওয়ান কাটাকাটি, বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু সি স্কোয়ার। তাহলে হবে কত, হবে হচ্ছে বি স্কোয়ার ডিভাইড বাই টু সি স্কোয়ার। এই টু কাটাকাটি যাবে, তাহলে আমরা পাবো ডি বি স্কোয়ার ডিভাইড বাই সি কিউব। এটা হচ্ছে ডেল্টা টি এর মান। এর মানে সময়ের পার্থক্য পেয়ে গেলাম। সময়ের পার্থক্য হচ্ছে ডি বি স্কোয়ার ডিভাইড বাই সি কিউব। এতটুকু বুঝছে কিনা, সময়ের পার্থক্য বুঝছে কিনা? যদি বুঝে থাকি তাহলে আমার এবার হচ্ছে পথ পার্থক্য ডেল্টা এক্স সমান কত, সি ইন্টু সময়ের পার্থক্য, কারণ আমরা জানি এস ইকুয়ালস টু বিটি। তাহলে সি ইন্টু সময়ের পার্থক্য কত পেলাম, ডি ভি স্কোয়ার ডিভাইড বাই সি কিউব। তাহলে ডি ভি স্কোয়ার ডিভাইড বাই সি কিউব। সি স্কোয়ার কাটাকাটি করলে কি পাবো, পথ পার্থক্য হচ্ছে আমাদের এই কাটাকাটি করলে সি স্কোয়ার থাকবে, ডি বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। এটা হচ্ছে কি পথের পার্থক্য, এটা হচ্ছে পথ পার্থক্য ডেল্টা এক্স। এতটুকু আমরা বুঝছি কিনা, এবার হচ্ছে আমাদের ফিনিশিং। তাহলে আমাদের পথ পার্থক্য পাওয়া অলরেডি হয়ে গেছে। এবার হচ্ছে তুমি সেটআপটা যেভাবে রাখছিলে না, এই সেটআপটাকে যদি তুমি 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দাও, মানে বুঝতে পারতেছো কি হবে। অর্থাৎ সেটআপ যেটা ছিল ওই সেটআপটাকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিব। তাহলে সেটআপ 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে যদি তুমি পথ পার্থক্য বের করো, তখন পথ পার্থক্য ডেল্টা এক্স পাবা টু ডিবি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। তোমার টেনশন নেই, তোমার ঘুরানো লাগবে না। অর্থাৎ আমরা এখানে যে পথ পার্থক্য পাইলাম এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরিয়ে দিই, তখন আমি পথ পার্থক্য পাবো হচ্ছে এটা, তার দ্বিগুণ। এখানে যা পাইছি তার দ্বিগুণ, টু ডিবি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, টু ডিবি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, আমরা এই জিনিসটা পাবো। এখন তাহলে আমরা কি পেয়ে গেলাম,
পথ পার্থক্য পেয়ে গেলাম। এবার আমরা একটু কথা বলে দিই, আমাদের পথ পার্থক্য সমান হচ্ছে এন ল্যামডা, এটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের যদি গুণিতক হয়, পূর্ণ সংখ্যার গুণিতক হয়, তখন আমি কি দেখতে পাবো, এখানে ডোরা দেখতে পাবো। কি দেখতে পাবো? ডোরা দেখতে পাবো। আর এনটাকে আমরা বলি কি? ডোরার অপসারণ। এনটাকে আমরা বলি কি? ডোরার অপসারণ। তাহলে আমরা সিম্পল বলবো, আমাদের পথ পার্থক্য যদি পূর্ণ সংখ্যার গুণিতক হয়, তখন আমি এখান থেকে ডোরা দেখতে পাবো, মানে এখান থেকে ডোরা দেখতে পাবো। এই ডোরার অপসারণ কত, সেটা আমার এখানে এন দ্বারা প্রকাশ করি। ডোরার অপসারণ এন দ্বারা কি প্রকাশ করি? ডোরার অপসারণ। তো পথ পার্থক্য ডোরার অপসারণ দেখার জন্য পথ পার্থক্য কী হতে হবে? এন ল্যামডা হতে হবে। ডোরার অপসারণ কতটুকু সেটা ক্যালকুলেশন করার জন্য কি করতে হবে? পথ পার্থক্য এন ল্যামডা হতে হবে। আপাতত এটা মাথায় রাখো, আর কখন এন ল্যামডা কখন অন্য কিছু সেটা তোমরা ভৌত আলোক বিজ্ঞানে পুরো ক্লিয়ার পাবা। তাহলে আপাতত মাথায় রাখো, এটা দেখার জন্য আমার পথ পার্থক্য কী হতে হবে? এন ল্যামডা হতে হবে। তাহলে আমরা সিম্পল একটা কাজ করি, আমরা এই পুরো জিনিসটা মুছে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে ভাইয়া, তুমি যে পথ পার্থক্য পাইলে 90 ডিগ্রি কোণে ঘুরানোর পর, 90 ডিগ্রি কোণে ঘুরানোর পর যেটা পাইলে সেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করি। অনেকে আগেরটা দিয়ে করে, অনেকে পরটা দিয়ে করে। যে যেটা দিয়ে করে কোনো সমস্যা নেই, তবে সাধারণত আমরা এটা দিয়ে করি। তাহলে আমরা বলতে পারি পথ পার্থক্য হচ্ছে এন ল্যামডা সমান আমরা বলতে পারি 2db² ডিভাইড বাই c²। এখান থেকে আমরা বলতে পারবো n ইকুয়ালস টু বলা যায় 2db² ডিভাইড বাই ল্যামডা c²। এবার মাইকেলসন মর্লি যে এক্সপেরিমেন্টগুলো করছিল, মাইকেলসন মর্লির যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টে ওনারা যে ডেটাগুলো ধরছিল সেই ডেটাগুলো আমি তোমাদেরকে দেখাই। মানে ওনারা যে ডেটাগুলো কাউন্ট করছিল, তো আমি একটু লিখি, ওনাদের ডেটাগুলো দেখে দেখে লিখি। 2 ইন্টু ওনারা যে যন্ত্র, সেখানে ডি এর মান ছিল হচ্ছে 10 মিটার, আর বি এর মান তো এটা মুখস্থ 3 × 10⁴ মিটার পার সেকেন্ড পৃথিবীর ব্যাগ, এটা হোল স্কোয়ার ডিভাইড বাই ল্যামডা। ওনারা যে আলোটা ইউজ করছিল, একবর্ণী আলো, ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছিল 5 × 10⁻7 মিটার, আর আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমাদের মুখস্থ হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে আনসার আসবে 0.4। আর ওনাদের যন্ত্র দ্বারা তাহলে খেয়াল করে দেখো, আমার এটাই হচ্ছে আমাদের ফাইনাল সূত্র, যে ডোরার অপসারণ অর্থাৎ আমাদের কি পরিমাণ ডোরা অপসারিত হবে, একটা ডোরা, দুইটা ডোরা, বা আমাদের একটার এতটুকু, এরকম। তাহলে আমাদের এন এর মান ওনারা ক্যালকুলেশন করে পাইল 0.4। এর মানে এতটুকু ডোরার অপসারণ হওয়ার কথা। এটা দেখার কথা কোথায়? টেলিস্কোপে দেখার কথা। এবং উনাদের টেলিস্কোপের অ্যাকুরেসি ছিল 0.01 পর্যন্ত। এর মানে এটা যদি 0.4 না হইয়া 0.01ও হইতো, এত ছোট হইতো, তাও কিন্তু তাদের যন্ত্র এটা ধরতে পারতো। কারণ যন্ত্রের একটা ধরার সামর্থ্য আছে না, সবাই তো সব কিছু ধরতে পারে না, যার নাগালে যেটা আছে সে সেটাই ধরবে। তাহলে আমার যন্ত্রের নাগালে সে এত ছোট পর্যন্ত সে অ্যাকুরেটলি সেটা মেজারমেন্ট করতে পারে। সো এটা তো তার থেকে অনেক বড়। সো তাদের যন্ত্র চাইলে এটাকে ধরতে পারে, কিন্তু কথা হচ্ছে তাদের যন্ত্র সেটা ধরতে পারেনি। আর ধরতে পারেনি এর মানে এ নয় যে তুমি বলতে পারো যন্ত্রের সমস্যা না, যন্ত্র ঠিক আছে, কিন্তু আসলে জিনিসের সমস্যা। এর মানে হচ্ছে তুমি যে ইথার নামে জিনিস কল্পনা করছিলে সেটা আসলে নাই, আসলে এটা দেখার কথা কিন্তু দেখা যায়নি। তাহলে খেয়াল করে দেখো, উনাদের ক্যালকুলেশন বলে আমাদের এটা দেখার কথা, কিন্তু আসলে এটা দেখা যায়নি। আই রিপিট এগেইন, এটা দেখার কথা কিন্তু দেখা যায়নি। এবং তুমি এর কারণে যন্ত্রের সমস্যা বলতে পারবে না, যন্ত্রে কোনো সমস্যা নাই। আসলে যন্ত্র ঠিকই ধরতে পারতো যদি এটা থাকতো, আসলে এটা কোনো ডোরা অপসারণ দেখায়নি। এর থেকে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এক নাম্বার কথা হচ্ছে ইথার বলতে আসলে কোনো কিছু নাই। আর আলোর বেগ হচ্ছে আসলে ধ্রুবক। সেটা আমরা যে একটু আগে বললাম যে আলোর বেগ থেকে আমরা আপেক্ষিক বেগের কনসেপ্ট অ্যাপ্লাই করে যোগ করলাম, বিয়োগ করলাম। আগামী ক্লাস যেদিন নিব সেদিন তুমি দেখবা আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী
সেম দেখা যায়, আলোর বেগের ক্ষেত্রে এরকম কোনো আপেক্ষিকতা নাই। এর মানে আলোর বেগের ক্ষেত্রে আপেক্ষিকতা খাটে না। এই যে আপেক্ষিক জিনিসটা আলোর বেগের ক্ষেত্রে খাটে না, সেটা আমরা এখান থেকে বুঝলাম। আমরা কিন্তু সেটা খাটাইয়ে এটা করছি, বাট আলটিমেটলি দেখতেছি সেটা খাটতেছে না। ওই কারণে আমরা এখান থেকে দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে আমাদের মাইকেলসন মর্লির পরীক্ষাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই পরীক্ষাটাকে ধারণা করা হয় আলোর বেগ বলতে, আমাদের ইথার বলতে আসলে কিছু নাই, এবং আলোর বেগ সব মাধ্যমে ধ্রুবক। এই আলোর বেগের উপর আপেক্ষিকতা খাটানো যায় না, যেটা আমরা আগামী ক্লাসে আইনস্টাইনের তত্ত্বের মধ্যে পড়বো। আগামী ক্লাসে আমরা আপেক্ষিক তত্ত্ব শুরু করব। আবার আপেক্ষিক তত্ত্ব শুরু করতে হলে প্রথমে দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে গ্যালিলিও তত্ত্ব আর একটা হচ্ছে লরেন্স তত্ত্ব। এবং এই তত্ত্ব দিয়ে এটাও প্রমাণ করা যায় গ্যালিলিও তত্ত্বটা ভুল। তো আমরা এরপরে আমরা আগামী ক্লাসে গ্যালিলিও তত্ত্ব কি, লরেন্স তত্ত্ব কি, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব কি, আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। সো আজকে এতটুকু পর্যন্তই। এই চ্যাপ্টারের মেইন জিনিসগুলো শুরু হবে আগামী ক্লাসে। এটা হচ্ছে তোমাকে জাস্ট একটা এই যে ধারণা দিল যে আমাদের ইথার বলতে কিছু নাই। এই নাইয়ের ধারণা এটা, আর আইনস্টাইনের সূত্র পড়ার সময় তোমাকে যেটা তোমার কাছে মনে হবে এটা আসলে সম্ভব না, সেই জিনিসটা এখানে। এর মানে আমার কাছে মনে হচ্ছে এই সূত্র আমরা করছি না, C+B C-B, আলোর ক্ষেত্রে এগুলো সম্ভব না। যদি সম্ভব হইতো এখানে তুমি টেলিস্কোপে একটা মান পাইতা। তো আসলে মেইন কথা হচ্ছে আসলে সেটা সম্ভব না, এবং সবার ক্ষেত্রে এটা সেম দেখা যায়, এটা ব্যাগের উপর ডিপেন্ড করে না আমাদের। ওই কারণে আমরা বলতেছি আগামী ক্লাসে আমরা আপেক্ষিক তত্ত্ব যখন পাবো, এটা হচ্ছে আইনস্টাইনের একটা তত্ত্ব। আমরা আগামী ক্লাসে দেখবো আইনস্টাইনের একটা তত্ত্ব, এটা আলোর বেগ সব মাধ্যমে ধ্রুবক, সবার সাপেক্ষে এটা ধ্রুবক। যার কারণে তোমাকে এখানে আলাদা করে কিছু করা লাগবে না। তুমি যা দেখবা আরেকজন আরেক মাধ্যম থেকে দেখলে তাকেও আলোর বেগটা সেম দেখবে, তার কাছে এটা অন্যরকম মনে হবে না, আপেক্ষিক থিওরি সেখানে খাটবে না। সো আশা করি আমাদের আগামী ক্লাসে আমরা সেগুলো বুঝতে পারবো। হ্যাঁ, একজনে বললো ডোরার অপসারণ, ওই যে সাদা কালো যেগুলো ডোরা। হ্যাঁ, এখন ডোরা কয়টা পাইলা, কতটুকু অপসারিত হলো, হ্যাঁ এই জিনিসগুলো আমরা এখান থেকে পাবো। টেলিস্কোপে এগুলো দেখার কথা, কিন্তু দেখা যায় না। সো তোমার এত কনফিউশনের দরকার নেই, দেখা যাওয়ার কথা কিন্তু দেখা যায় না। খুব ভাবছিলাম তাকে আমি দেখবো, কিন্তু জায়গা মতো জায়গা দেখি সে আর নেই। কারণ এর মানে এই নয় যে আমার যন্ত্রে কোনো সমস্যা, যন্ত্রে আসলে কোনো সমস্যা নেই, আসলে যে আসার সেই তো আসেনি। ওই কারণে আসলে আমরা এখান থেকে বলতে পারি যে এই টেলিস্কোপে আমরা এটা দেখার কথা, কিন্তু আমরা দেখিনি। ম্যাথমেটিক্যালি দেখার কথা আর ফিজিক্যালি আমরা দেখিনি। এর মানে আমরা একটা কথা বলতে পারি এটা আসলে ভুল। এর কারণে আমরা একটা কথা এটা এর মানে এটা বলতে পারবো না আমাদের এক্সপেরিমেন্ট ভুল। এক্সপেরিমেন্ট ঠিক, এবং বিজ্ঞানী ওরা কি করছে, এই যন্ত্রটা পানি, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওনারা পুরো সেটআপটাকে পারদের মধ্যে ডুবে রাখছিল এক্সপেরিমেন্টের সুবিধার্থে। আর ওনারা অনেক জায়গায় শীতকালে, গরমকালে, পানির নিচে, পানির উপরে, পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে, সব জায়গায় করে দেখছে। বাইরে ভাই মেশিন দিয়ে এত কাজ করলো, কিন্তু মেশিন কখনো ডোরা দেখে নাই। ওই কারণে আমরা বলি এই আমাদের এখান থেকে আমরা একটা কথাই বলতে পারি, ইথারের কোনো অস্তিত্ব নাই। আজকে আমি এখান থেকে যাই। আল্লাহ হাফিজ।